আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করছি যে যেখানে আছো সুস্থ এবং নিরাপদে আছো। নবম দশম শ্রেণীর বাংলাদেশ ও বিশ্ব পরিচয়ের প্রথম অধ্যায়ের ক্লাসে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি মোয়াশ্বরের অপু, পড়াশোনা করছি ঢাকা বিশ্ববিদ্যালয়ে। আজকের এই ক্লাসে আমরা মূলত পূর্ব বাংলার আন্দোলন ও জাতীয়তাবাদের উত্থান অর্থাৎ 1947 থেকে 1970-এর ভিতরে যে ঘটনাগুলো রয়েছে, যেমন 1952 সালের ভাষা আন্দোলন, 1954 যুক্তফ্রন্ট সরকার, আইয়ুব খানের যে সামরিক শাসন, 1969-এর গণ অভ্যুত্থান, 70-এর সাধারণ নির্বাচন ইত্যাদি যে বিষয়গুলো, এই বিষয়গুলো নিয়ে আজকের আমাদের এই ক্লাসের আলোচনা। এবং এখানে আমরা মোটামুটি এই অধ্যায়ের ভিতরে যে গুরুত্বপূর্ণ টপিকগুলো রয়েছে, যেগুলো এমসিকিউ আসার মতো, সিকিউ আসার মতো সবগুলো বিষয় একসাথে পড়ব। এবং এখানে আমি তোমাদেরকে দেখাবো কোন প্রশ্নগুলা এমসিকিউ আসতে পারে বা কোন টপিকগুলা তোমাদের এমসিকিউ কাজে দিবে এবং কোন টপিকগুলা সিকিউতে কাজে দিবে। এই সবগুলো তোমাদেরকে আজকে আমরা সর্বোচ্চ সহজভাবে বোঝানোর চেষ্টা করব এবং পরীক্ষায় কিভাবে এখান থেকে সবচেয়ে বেশি কমন আনা যায় সেই বিষয়টা আমরা তোমাদেরকে দেখাবো। তো চলো, আজকের এই যে ক্লাস, এখানে আমাদের প্রথম টপিকটা হচ্ছে পূর্ব বাংলার আন্দোলন ও জাতীয়তাবাদের উত্থানের যে সূচনাকালটা, অর্থাৎ 1947-এর দেশ ভাগ হওয়ার পরবর্তী সময়টা, সেই সময়ে কি কি হয়েছিল বা সেই সময়ের একটু ঘটনাগুলো যদি আমরা দেখি। আর এখান থেকে মূলত এমসিকিউ আসার সম্ভাবনাটা বেশি। এখান থেকে আমরা কিছু ইনফরমেশন এমসিকিউ এর জন্য শিখে রাখবো। তোমাদেরকে আমি দাগিয়ে দিব, এখান থেকে তোমরা চাইলে নোট করতে পারো খাতায়, অথবা তোমাদের বইয়ে দাগাতে পারো। এখান থেকে যদি আসে এমসিকিউ আসবে। তো চলো দেখি কি বলা হচ্ছে। এখানে প্রথমে আমরা জানবো হচ্ছে 1947-এর সময় যে দেশ ভাগ হয়, এটা আমাদের সকলেরই জানা। এবং এখানে দেশ ভাগ হওয়ার পরবর্তীতে, অর্থাৎ ব্রিটিশ শাসনের অবসানের পর, ভারত ও পাকিস্তান নামে দুইটি স্বাধীন রাষ্ট্রের জন্ম হয় এবং এই দুইটা রাষ্ট্রের কিন্তু 2 দিনের স্বাধীনতা লাভ করে। এখানে প্রথমে আমরা যদি বলি 14ই আগস্ট 1947 পাকিস্তান প্রথমে স্বাধীনতা লাভ করে, পরবর্তীতে 15ই আগস্ট ভারত স্বাধীনতা লাভ করে। এখন যদি প্রশ্ন আসে, এখান থেকে এমসিকিউ আসতে পারে যে পাকিস্তান কবে স্বাধীনতা লাভ করে, তখন আমরা কি বলবো? 14ই আগস্ট। আর যদি ভারতের কথা বলা হয় তাহলে হচ্ছে 15ই আগস্ট। যদিও দেশ ভাগটা হয়েছিল একদিনে, কিন্তু দুইটা স্বাধীন রাষ্ট্র স্বাধীনতা লাভ করে দুইটি ভিন্ন দিনে। এক হচ্ছে পাকিস্তান 14ই আগস্ট আর ভারত হচ্ছে 15ই আগস্ট। তো এই দুইটা জিনিস আমরা এমসিকিউর জন্য শিখে রাখবো। এবং এই যে পাকিস্তান, এই পাকিস্তানের আবার দুইটা অংশ ছিল, একটা হচ্ছে পূর্ব পাকিস্তান আর একটা হচ্ছে পশ্চিম পাকিস্তান। এবং এই যে পূর্ব পাকিস্তান, এই পূর্ব পাকিস্তানের বর্তমান নাম বাংলাদেশ। এবং এই পূর্ব পাকিস্তানের জনগোষ্ঠীদের যে আন্দোলন, অর্থাৎ পূর্ব বাংলার যে আন্দোলন, সেই আন্দোলনটাই আমাদের, সেই আন্দোলনগুলোই আজকের আমাদের আলোচনার বিষয়বস্তু। আমরা প্রত্যেকটা আন্দোলন সম্পর্কে পড়ব। তো শুরুতেই আমরা যদি একটু বলি, এই যে পূর্ব পাকিস্তান যে অংশটা, এইটাই পরবর্তীতে আমরা একটা স্বাধীন রাষ্ট্র হিসেবে বাংলাদেশ নাম দিই এবং এটাকেই কি বলা হয়? পূর্ব বাংলা নামে চেনা হয়, বা অনেকেই এই পূর্ব পাকিস্তানকেই পূর্ব বাংলা বলি আমরা। এখন আমরা আসি, এই যে পশ্চিম পাকিস্তান এবং পূর্ব পাকিস্তান দুইটা টার্ম হইলো বা দুইটা অংশ ছিল পাকিস্তানের। এই পাকিস্তানের দুইটা অংশের মধ্যে পশ্চিম পাকিস্তানের যে ধনিক গোষ্ঠী, তাদের হাতেই মূলত পাকিস্তানের শাসনভার বলো বা পাকিস্তানের যে নিয়ন্ত্রণ, সেইটা এই পশ্চিম পাকিস্তানের কিছু ধনিক গোষ্ঠীর হাতে কেন্দ্রীভূত ছিল, বা তারাই মূলত এই পাকিস্তানের যে শাসন কার্য সেটা চালাতো। এবং এই শাসন কার্য চালানোর দায়িত্বটা যখন এই ধনিক গোষ্ঠীদের হাতে পড়লো এবং সেটা তারা ছিল পশ্চিম পাকিস্তানের, সেইখান থেকেই তারা বৈষম্যের সূচনা ঘটায়। এবং বৈষম্যটা কিরকম ছিল দেখো, ভাষা থেকে শুরু করে সাহিত্য, সংস্কৃতি, অর্থনীতি, রাজনীতি, সমাজ ব্যবস্থা সহ সকল ক্ষেত্রেই পাকিস্তানের শাসক গোষ্ঠী তারা নিজেদের করায়ত্ত করে। এবং এখানে পূর্ব পাকিস্তানের প্রতি তারা যতটুকু সম্ভব বৈষম্য করা বা শাসনের নামে শোষণ করা পুরোটাই তারা করেছিল। এবং পরবর্তীতে আমরা এই চিত্রটা দেখবো যে আসলে তারা কি ধরনের বৈষম্য করেছিল, অর্থনৈতিক, রাজনৈতিক, সেনাবাহিনীতে বৈষম্য, এই বিষয়গুলো আমরা পরবর্তীতে বিস্তারিত আলোচনা করব। এখন আমরা শুরুতে জাস্ট জানবো যে আসলে কিভাবে এই বৈষম্যের সূচনাটা হয়েছিল। তাহলে কিভাবে হয়েছিল? যখন পূর্ব পাকিস্তান এবং পশ্চিম পাকিস্তান নামে দুইটি অংশ হলো পাকিস্তানের, সেইখানে পাকিস্তান যে টোটাল একটা রাষ্ট্র, সেই রাষ্ট্রের শাসনবার যে দায়িত্বটা বা শাসন কার্যের যে দায়িত্ব, সেইটা ধনিক গোষ্ঠী কিছু, কোন অংশের? পশ্চিম পাকিস্তানে কিছু ধনিক গোষ্ঠীর হাতে তারা এটা নিয়ে নিয়েছিল। এবং এখান থেকে তারা বৈষম্যের সূচনাটা ঘটায় এবং পূর্ব পাকিস্তানিদের যত প্রকার অধিকার বা যে সমস্ত বিষয়গুলো রয়েছে, যেমন সাহিত্য, সংস্কৃতি, প্রতিটা ক্ষেত্রেই তারা বৈষম্যের সূচনা করে বা বৈষম্যের সৃষ্টি করে। এবং প্রথম যদি আমাদের আন্দোলনটা বলি, বাংলা ভাষাকে পাকিস্তানের অন্যতম রাষ্ট্র ভাষা করার দাবিতে ভাষা আন্দোলন শুরু হয়। এটা ছিল মূলত
দেশ ভাগ হওয়ার পর বা 1947-এর পরে আমাদের প্রথম আন্দোলন, যেখানে আমরা আমাদের জাতীয়তাবাদের চেতনা বিকাশ ঘটতে দেখতে পাই, বা এখানে আমাদের জাতীয়তাবাদী চেতনা সেটার উন্মেষ ঘটে। পরবর্তীতে আমরাও ভাষা আন্দোলন সম্পর্কে বিস্তারিত পড়ব। তাহলে এখানে এটা যদি বলা হয় যে প্রথম আমাদের আন্দোলন কোনটা ছিল, তাহলে আমরা কি বলবো? ভাষা আন্দোলন। তাহলে পূর্ব বাংলা বা পূর্ব পাকিস্তানের ইতিহাসে, রাজনৈতিক ইতিহাসে প্রথম আন্দোলন ছিল ভাষা আন্দোলন। পরবর্তীতে 1954 সালে যুক্তফ্রন্ট। তাহলে যুক্তফ্রন্টটা কবে হয়? 1954 সালে। এবং 1969 সালে সাধারণ নির্বাচন আওয়ামী লীগকে এদেশের মানুষ বিপুল ভোটে জয়যুক্ত করে। এখানে প্রত্যেকটা টার্মই আমরা জাস্ট সাময়িকভাবে বা প্রাথমিকভাবে একটু জানলাম। এর পরবর্তীতে আমরা প্রত্যেকটা এখানে যে যুক্তফ্রন্ট বলো বা ভাষা আন্দোলন বলো সবগুলোই বিস্তারিত পড়বে। এবং যেহেতু আমরা জানলাম যে ভাষা আন্দোলন হচ্ছে আমাদের প্রথম আন্দোলন বা পূর্ব বাংলার ইতিহাসে প্রথম আন্দোলন, তাহলে এই যে ভাষা আন্দোলনটা এটা কেন হলো? এই পুরো রাজনৈতিক ইতিহাসে বাংলাদেশ বলো বা বিশ্বের যে রাজনৈতিক ইতিহাস, সেখানে যতবারই কোনো আন্দোলন হয়েছে অবশ্যই তার কোনো কারণ ছিল বা তার একটা প্রেক্ষাপট বা পটভূমি ছিল। এই যে এখানে আমরা আজকে পড়ছি ভাষা আন্দোলনের পটভূমি, অর্থাৎ পটভূমি শব্দটাকে আমরা দুইটা ভাগে বলতে পারি। একটা হচ্ছে আসলে কারণ বা প্রেক্ষাপটটা, বা কোন প্রেক্ষাপটে এই আন্দোলনটা হয়। তাহলে এই যে আমাদের ভাষা আন্দোলন, এটা কোন প্রেক্ষাপটে হয়েছিল বা কেন হয়েছিল সেই বিষয়টা আমরা জানবো। তো এখানে মূলত এটা সূচনা হয় 1947 সালে মোহাম্মদ আলী জিন্নাহ মুসলিম লীগের একটা দাপ্তরিক ভাষা হিসেবে উর্দু করার প্রস্তাব করলে বাঙালি নেতা শেরে বাংলা একে ফজলুল হক এর বিরোধিতা করেন। তাহলে দেখো, এটা আমাদের দেশ ভাগেরও আগে 1937 সালে মোহাম্মদ আলী জিন্নাহ মুসলিম লীগের একটা দাপ্তরিক ভাষা হিসেবে উর্দু করলে বা উর্দু করার প্রস্তাব রাখলে বাঙালি নেতা শেরে বাংলা একে ফজলুল হক এটার বিরোধিতা করেন। এর পরবর্তীতে যখন আমাদের দেশ ভাগ হয় 1947 সালের 17 মে চৌধুরী খলিকুজ্জামান এবং জুলাই মাসে আলিগড় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ডক্টর জিয়াউদ্দিন আহমদ উর্দুকে পাকিস্তানের রাষ্ট্রভাষা করার প্রস্তাব দেন। এবং তাদের প্রস্তাবের বিরুদ্ধে আব্দুল হক, ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ, আবুল মনসুর আহমেদ এবং ডক্টর মোহাম্মদ এনামুল হক সহ বেশ কয়েকজন বুদ্ধিজীবী প্রবন্ধ লিখে প্রতিবাদ জানায়। তাহলে প্রেক্ষাপটটা আমরা বোঝার চেষ্টা করি যে আসলে কিভাবে ভাষা আন্দোলনের সূচনা হয়েছিল বা এই ভাষা আন্দোলনটা কেন হয়েছিল বা কি প্রেক্ষাপটটা ছিল। তাহলে প্রেক্ষাপটটা বোঝার জন্য আমরা প্রথমেই 1937-এ আমরা আলী জিন্নাহর দাপ্তরিক ভাষা হিসেবে উর্দু করার প্রস্তাবটা দেখলাম। এবং এখানে কিন্তু প্রস্তাবনা রাখার পরপরই বাঙালি নেতা শেরে বাংলা একে ফজলুল হক এর বিরোধিতা করেন। কারণ এই পূর্ব পাকিস্তানের জনগণ ভাষা ছিল, আমাদের ভাষা ছিল কি? বাংলা। আমরা কখনোই বাংলা বাদ দিয়ে অন্য একটা ভাষাকে আমাদের রাষ্ট্রভাষা হিসেবে মেনে নিতে পারেন। এই জন্য যতবারই তারা উর্দুকে রাষ্ট্রভাষা করার বা একটা দাপ্তরিক ভাষা করার চেষ্টা করেছে, ততবারই বাঙালি যে নেতৃবৃন্দ ছিল তারা সকলেই এটার প্রতিবাদ জানিয়েছে। তো প্রথমে আমরা শেরে বাংলা একে ফজলুল হকের প্রতিবাদ দেখলাম। তারপরে আসি যখন 1947 সালের 17 মে খলিকুজ্জামান এবং আলিগড় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ডক্টর জিয়াউদ্দিন আহমেদ পাকিস্তানের রাষ্ট্রভাষা করার প্রস্তাব দেন উর্দুকে, তখন তৎকালীন সময়ের বুদ্ধিজীবী আব্দুল হক, ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ, আবুল মনসুর আহমদ এবং ডক্টর মোহাম্মদ এনামুল হক, এই কয়েকজন বুদ্ধিজীবী সহ আরো অনেকেই কিভাবে প্রতিবাদ জানায়? প্রবন্ধ লিখে। তাহলে এটা একটা প্রশ্ন আসতে পারে যে কিভাবে তারা প্রতিবাদ জানিয়েছিল। আমরা কি লিখবো? প্রবন্ধ লিখে। তারপরে আসি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক আবুল কাশেমের নেতৃত্বে 2রা সেপ্টেম্বর 1947 সালে তমুদ্দিন মজলিস নামে একটি সাংস্কৃতিক প্রতিষ্ঠান গড়ে ওঠে। এইটা এমসিকিউ এর জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এখান থেকে প্রায় সময়ই এমসিকিউতে এই প্রশ্নটা আসে যে তমুদ্দিন মজলিস কার নেতৃত্বে গঠিত হয়, কবে গঠিত হয় এবং এটা কি ধরনের সংগঠন ছিল। তাহলে এটা আমাদের কি এমসিকিউ এর জন্য অবশ্যই মুখস্থ করে রাখতে হবে যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আবুল কাশেমের নেতৃত্বে 2রা সেপ্টেম্বর কোন সংগঠন গঠিত হয় বা এটা কি ধরনের সংগঠন ছিল। তাহলে আমরা কি জানলাম যে এই যে তমুদ্দিন মজলিস সংগঠনটা, এটা ছিল একটা সাংস্কৃতিক সংগঠন বা একটা সাংস্কৃতিক প্রতিষ্ঠান। এবং এটা কবে গঠিত হয়? 2রা সেপ্টেম্বর 1947। তারপরে আসি এটার প্রতিষ্ঠাতা কে ছিলেন বা কার নেতৃত্বে এটা গঠিত হয়। তাহলে এটা কার নেতৃত্বে? এটা হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক অধ্যাপক আবুল কাশেম। তাহলে এখান থেকে আমরা 3 ভাবে প্রশ্নটা শিখতে পারি এবং এইখান থেকে এই প্রশ্নগুলো কিন্তু আমাদের এইভাবেই শিখতে হবে, যেহেতু এই অধ্যায়ে অনেক ইনফরমেশন রয়েছে যেগুলা অনেক সালের সাথে জড়িত বা এখানে একটু তথ্যবহুল একটা অধ্যায় বলা যায়। এখান থেকে ইনফরমেশনগুলো মনে রাখা একটু টাফ। এটাকে আমরা সহজভাবে একটা প্রশ্নকে বিভিন্নভাবে যেন আমাদের মনে থাকে। অর্থাৎ এখান থেকে কিন্তু প্রশ্নটা তুমি ধরো একভাবে শিখে নিলা যে এটা একটা সাংস্কৃতিক সংগঠন, এটুকু জানলেই হবে না। তুমি গিয়ে দেখলা যে এটা এইভাবে না আসে, এটার কবে প্রতিষ্ঠিত হয় সেইটা জানতে চাইল, তখন তুমি কিভাবে লিখবা। এই জন্য একটা প্রশ্নকে আমরা বিভিন্নভাবে চেষ্টা করবো, বিভিন্ন আঙ্গিক দিক থেকে নিজেকে প্রশ্ন করব। তুমি যখন এটা পড়ছো তখন তুমি নিজেকে প্রশ্ন করো যে
এই তমুদ্দিন মজলিসটা কি, এটা কি ধরনের সংগঠন এবং কবে প্রতিষ্ঠিত হয়, এভাবে যদি তুমি বিস্তারিত শিখো, এখান থেকে সিকিউ প্রশ্ন আসুক, এটা তোমাকে এরকমও হইতে পারে, খ মার্কসে প্রশ্নটা বলতে পারে যে তমুদ্দিন মজলিস কি ব্যাখ্যা করো, তখন তুমি কিভাবে ব্যাখ্যাটা করবা। এখানে এই যে এই লাইনটাকে কিন্তু আমরা 3-4 ভাবে লিখতে পারি। প্রথমে আমি এভাবে লিখলাম যে এটা হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আবুল কাশেম বা আবুল কাশেমের নেতৃত্বে গঠিত হয় এবং এটার জন্মসাল ছিল বা এটার প্রতিষ্ঠাতা হয়েছিল 2রা সেপ্টেম্বর 1947 এবং এটা ছিল একটা সাংস্কৃতিক সংগঠন। এইভাবে আমরা এটার ব্যাখ্যা দিতে পারি এবং এভাবে যদি শিখো তাহলে তোমার এমসিকিউটাও মনে রাখতে সহজ হবে, তুমি সহজেই ভুলবা না। তাহলে আমরা তমুদ্দিন মজলিস সম্পর্কে বিস্তারিত জানলাম। এখান থেকে যেহেতু এমসিকিউ প্রায় সময় আসে, এই জন্য এটা আমরা একটু ভালোভাবে মনে রাখবো এবং এটা তোমরা খাতায় নোট করে রাখতে পারো অথবা তোমার বইয়ে তুমি দাগিয়ে নিতে পারো। তারপরে আসি 6 থেকে 7ই সেপ্টেম্বর অনুষ্ঠিত উক্ত সংগঠনের যুব কর্মী সম্মেলনে বাংলাকে শিক্ষা ও আইন আদালতের বাহন করার প্রস্তাব গ্রহণ করা। এই যে আমরা তমুদ্দিন মজলিস সম্পর্কে জানলাম, এই সংগঠনের একটা সম্মেলনে বাংলাকে শিক্ষা ও আইন আদালতের বাহন করার প্রস্তাব রাখা হয় বা গ্রহণ করা হয়। তারপর 1947 সালের ডিসেম্বর মাসে করাচিতে অনুষ্ঠিত এক শিক্ষা সম্মেলনে উর্দুকে পাকিস্তানের রাষ্ট্রভাষা করার সিদ্ধান্ত গৃহীত হলে পুরো বাংলায় তীব্র প্রতিবাদ শুরু হয়। তাহলে দেখো এই যে ভাষা আন্দোলন, যেটা আমরা জানি হচ্ছে 1952 সালে ভাষা আন্দোলন হিসেবে জানি, কিন্তু এই আন্দোলনের সূচনা দেখো 1947 সালে যখন দেশ ভাগ হলো, তারপর থেকে কিন্তু এটার প্রেক্ষাপটটা শুরু হয়। তাহলে এই যে 1947 সালে করাচিতে অনুষ্ঠিত একটা শিক্ষা সম্মেলনে উর্দুকে পাকিস্তান রাষ্ট্রভাষা করার সিদ্ধান্ত নিল, তখন কিন্তু পুরো বাংলা জুড়ে তীব্র প্রতিবাদ শুরু হয় এবং এটার প্রতিবাদ দেখে একটা আনুষ্ঠানিকের ওয়ের ভিতর দিয়ে নিয়ে আসার জন্য বা আনুষ্ঠানিক একটা পদ্ধতির ভিতর দিয়ে নিয়ে আসার জন্য রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ গঠিত হয়। কখন? ডিসেম্বর মাসেই এই রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ তৈরি করা হয় এবং পাকিস্তান সরকার 144 ধারা জারি সহ সভা সমাবেশ নিষিদ্ধ ঘোষণা করে। অর্থাৎ যখন প্রতিবাদ শুরু হইলো তখন তারা কি করলো, 144 ধারা জারি করলো, যেখানে এই 144 ধারা জারি করলে সাধারণত কি করা যায় না, মনে করো গ্রুপ করে কোনো আন্দোলন বা প্রতিবাদ একসাথে কোথাও বেরো হওয়া যায় না, এই ধরনের একটা 144 ধারা জারি করে এবং সকল প্রকার সভা সমাবেশ নিষিদ্ধ ঘোষণা করে। পরবর্তীতে 1948 সালের 25শে ফেব্রুয়ারি পাকিস্তান গণপরিষদের সদস্য ধীরেন্দ্রনাথ দত্ত গণপরিষদের ভাষা হিসেবে উর্দু এবং ইংরেজির পাশাপাশি বাংলা ব্যবহারের দাবি জানান। তার দাবি অগ্রাহ্য হলে 26শে ও 29শে ফেব্রুয়ারি ঢাকায় ধর্মঘট পালিত হয়। এখান থেকে আমরা এমসিকিউর জন্য জেনে রাখবো যে কে গণপরিষদের ভাষা হিসেবে উর্দু ও ইংরেজির পাশাপাশি বাংলাকে ব্যবহারের দাবি জানিয়েছিলেন। এটা হচ্ছে ধীরেন্দ্রনাথ দত্ত। তাহলে এটা কি আমরা এমসিকিউর জন্য শিখে রাখবো যে কে গণপরিষদের ভাষা হিসেবে উর্দু ও ইংরেজির পাশাপাশি বাংলাকে ব্যবহারের দাবি জানিয়েছিলেন। এটা হচ্ছে ধীরেন্দ্রনাথ দত্ত। তাহলে দেখো এই যে তারা 1947 কি করলো, একটা করাচিতে সম্মেলনের মধ্যে উর্দুকে পাকিস্তান রাষ্ট্রভাষা করার সিদ্ধান্ত নিল। তার পরবর্তীতে কিন্তু পূর্ব বাংলা জুড়ে আন্দোলন শুরু হলো এবং এখানে এই আন্দোলনের সময় চলাকালীন সময়ে ধীরেন্দ্রনাথ দত্ত উর্দু এবং ইংরেজির পাশাপাশি বাংলাকেও অন্যতম একটা ভাষা হিসেবে রাখার দাবি জানালো, কিন্তু তার দাবিটা অগ্রাহ্য হলে আবারও ধর্মঘট বা হরতাল শুরু হয় এবং 2রা মার্চ ঢাকা বিশ্ববিদ্যালয়ে সর্বদলীয় রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ পুনর্গঠিত হয় বা আবারও গঠিত হয় এবং এই সংগঠন 11ই মার্চ বাংলা ভাষা দিবস পালনের ঘোষণা দেয়। আর এখানে 1947 সালের 4 জানুয়ারি প্রতিষ্ঠিত হয় পূর্ব পাকিস্তান মুসলিম ছাত্রলীগ। তাহলে এটা একটা এমসিকিউ যে কবে পূর্ব পাকিস্তান মুসলিম ছাত্রলীগ গঠিত হয়, এটা হচ্ছে 1948 সালের 4 জানুয়ারি। পরবর্তীতে 1948 সালের 11ই মার্চ রাষ্ট্রভাষা বাংলা চাই স্লোগান সহ মিছিল ও পিকেটিং করা অবস্থায় অন্তত 69 জনকে গ্রেফতার করা হয় এবং গ্রেফতার নির্যাতনের প্রতিবাদে ঢাকায় 11 থেকে 15 মার্চ কি হয়, ধর্মঘট পালিত হয় এবং বাধ্য হয়ে পূর্ব পাকিস্তানের মুখ্যমন্ত্রী খাজা নাজিমুদ্দিন 15 মার্চ রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদের সঙ্গে 8 দফা চুক্তিতে স্বাক্ষর করেন। তাহলে দেখো এই যে আন্দোলনের প্রেক্ষাপটটা, যেটা হচ্ছে প্রথমে 1947 সালে শুরু হয় এবং 1948-এ এসে এটা একটা মোটামুটি তীব্র আকার ধারণ করে এবং এখানে ব্যাপক প্রতিবাদের মুখে তৎকালীন যে পূর্ব পাকিস্তানের মুখ্যমন্ত্রী ছিল খাজা নাজিমুদ্দিন, তিনি কি করলো, রাষ্ট্রভাষা যে সংগ্রাম পরিষদ গঠিত হলো তার সাথে একটা 8 দফা চুক্তিতে গেল এই প্রতিবাদটাকে দমানোর জন্য বা এই প্রতিবাদটা থামানোর জন্য তিনি একটা 8 দফা চুক্তিতে গেলেন। আমরা এখন চুক্তিগুলার যে দাবিগুলা ছিল বা দফাগুলা সেগুলো একটু দেখবো 8টা দফা কি ছিল। তাহলে প্রথম প্রেক্ষাপটটা দেখো 1947 থেকে 1948 কিরকম ছিল। এরপরে আমরা আসি
এই যে 8টা দফা, এই 8টা দফা আমরা জাস্ট দেখে রাখি, এইগুলা মুখস্থ করার প্রয়োজন নাই, তোমরা জাস্ট দেখে রাখো। তো এই 8টা দফার প্রথম দফাটা হচ্ছে বাংলা ভাষার প্রশ্নে গ্রেফতারকৃত সকলকে অবিলম্বে মুক্তি দান করতে হবে। এখানে তোমরা প্রথম দফাটা শিখে রাখতে পারো যে 1948 সালে যে রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদের সাথে 8টা দফা চুক্তি স্বাক্ষর করলেন খাজা নাজিমুদ্দিন। এই 8 দফার প্রথম দফাটি কি ছিল? এরকম প্রশ্ন যদি আসে তাহলে আমরা বলবো কি বাংলা ভাষার প্রশ্নে গ্রেফতারকৃত সকলকে অবিলম্বে মুক্তি দান করতে হবে, এটা ছিল প্রথম দফা। তারপরে দ্বিতীয় ছিল পুলিশি অত্যাচারের বিষয়ে প্রধানমন্ত্রী স্বয়ং তদন্ত করে একটি বিবৃতি প্রদান করবেন এবং বাংলাকে অন্যতম রাষ্ট্রভাষা করার জন্য পূর্ব বাংলার আইন পরিষদের একটি বিশেষ প্রস্তাব উত্থাপন করা হবে এবং পূর্ব বাংলা সরকারি ভাষা হিসেবে ইংরেজি উঠে যাওয়ার পর বাংলাকে সরকারি ভাষা হিসেবে প্রবর্তন করা হবে। এই দফাগুলা সবগুলো মুখস্থ করার দরকার নেই, প্রথম দফাটা মনে রাখো, বাকিগুলো তুমি জাস্ট 1-2 বার রিডিং পড়ো। এখান থেকে ওরকম প্রশ্ন আসে না এবং এটা খুব একটা গুরুত্বপূর্ণ না। এখানে তুমি জাস্ট প্রথম দফাটা মনে রাখো, বাকিগুলো জাস্ট রিডিং পড়ো, এতেই তোমার আশা করি মোটামুটি মনে থাকবে। তারপরে 4-এ ছিল এটা। 5-এ হচ্ছে সংবাদপত্রের উপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করা। 6 আন্দোলনে অংশগ্রহণকারীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা গ্রহণ করা হবে না। 7 29শে ফেব্রুয়ারি হতে জারিকৃত যে 144 ধারা সেটা প্রত্যাহার করতে হবে। 8 রাষ্ট্রভাষা আন্দোলনের রাষ্ট্রের দুশ্মনদের দ্বারা অনুপ্রাণিত হয় না, এই মর্মে মুখ্যমন্ত্রী ভুল স্বীকার করে বক্তব্য দেবেন। এখানে একটা বক্তব্য দেওয়া হয়েছিল তৎকালীন মুখ্যমন্ত্রী, তিনি রাষ্ট্রের দুশ্মনদের দ্বারা অনুপ্রাণিত হয় নাই এই বা অনুপ্রাণিত হয় এই ধরনের একটা কথা বলেছিলেন যে এখানে যে আন্দোলনটা করা হচ্ছে রাষ্ট্রভাষা আন্দোলন নামে, এটা রাষ্ট্রের দুশ্মনদের দ্বারা অনুপ্রাণিত। তাহলে এই কথাটা তিনি ভুল স্বীকার করে বক্তব্য দিবেন, এইটাও একটা দাবিতে অন্তর্ভুক্ত ছিল। এটা হচ্ছে 8 দফার লাস্ট দফা। তাহলে এই 8টা দফা তোমরা একটু জাস্ট রিডিং পড়ো, এটা মুখস্থ করার দরকার নাই। তারপরে আসি 1948 সালের প্রেক্ষাপটের পর কি ঘটলো। এখন আমরা 1947 সালে দেখলাম যে প্রতিবাদ জানানো হলো, 48-এও বেশ কিছু প্রতিবাদ মিছিল হলো, হরতাল ধর্মঘট গেল। তারপরে 8 দফা চুক্তিতে যখন স্বাক্ষর করলেন তখন বাংলার হয়তো ভেবেছিল বা তৎকালীন সময়ের জনগণ বা যারা নেতৃবৃন্দ ছিল তারা ভেবেছিল যে হয়তো এটাকে আর সামনে নিয়ে আসা হবে না বা উর্দুকে রাষ্ট্রভাষা করার প্রস্তাব হয়তো আর আসবে না, কিন্তু দেখা গেল না। 1948 সালে আবারও 19শে মার্চ পাকিস্তানের গভর্নর জেনারেল আলী জিন্নাহ ঢাকায় একটা সফরে আসেন এবং তিনি 21শে মার্চ রেসকোর্স ময়দানে, যে বর্তমান নাম সোহরাওয়ার্দী উদ্যান, এখানে তিনি একটা জনসভায় আবারও 3 কণ্ঠে ঘোষণা করেন উর্দু এবং উর্দুই হবে পাকিস্তানের একমাত্র রাষ্ট্রভাষা। এটা কিন্তু মাঝে মধ্যে এমসিকিউ আসে যে উর্দু এবং উর্দুই হবে পাকিস্তানের একমাত্র রাষ্ট্রভাষা, এটি কে ঘোষণা করেন বা এটা কার উক্তি ছিল? তার এটা হচ্ছে মোহাম্মদ আলী জিন্নাহ। তিনি কি ছিলেন? পাকিস্তানের তৎকালীন গভর্নর ছিলেন মোহাম্মদ আলী জিন্নাহ। তিনি ঢাকায় রেসকোর্স ময়দানে এই ঘোষণাটা দিয়েছিলেন যে উর্দু এবং উর্দু হবে পাকিস্তানের রাষ্ট্রভাষা। যখন এই ঘোষণাটা দেওয়া হলো তখন আবারও আন্দোলন শুরু হয় এবং এই ঘোষণাটা শুধুমাত্র রেসকোর্স ময়দানে নয়, 21শে মার্চের পর 24শে মার্চ ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন অনুষ্ঠানে তিনি অনুরূপ ঘোষণা দেন এবং এইখানে যে ছাত্ররা ছিল তারা তো ইনস্ট্যান্ট তারা প্রতিবাদ জানায় এবং এখানে প্রতিবাদের মূলত আব্দুল মতিন, যিনি প্রথমে প্রতিবাদটা জানিয়েছিলেন, তাকে অনুসরণ করে সকলেই না না বলে তার উক্তির প্রতিবাদ জানান। অর্থাৎ তিনি যখন আবারও ঘোষণা করলেন রেসকোর্স ময়দানের মতো ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো একটা জায়গায় সমাবর্তন অনুষ্ঠানে গিয়ে তিনি ঘোষণা দিলেন যে উর্দু এবং উর্দুই হবে পাকিস্তানের একমাত্র রাষ্ট্রভাষা। তাহলে এই যে 8 দফা দাবিতে তারা গেল, এই 8 দফা যে দাবি সেটা তারা কি করে নাই? মান্য করে নেই, বা এটা তারা জাস্ট তৎকালীন আন্দোলনটাকে থামানোর জন্য তাদের একটা কৌশল ছিল। এর পরবর্তীতে তিনি আবারও সেম কথা যখন বললেন তখন আবারও পূর্ব বাংলা জুড়ে আন্দোলন শুরু হলো এবং এক পর্যায়ে তারা কি করলো? পাকিস্তান সরকার আরবি হরফে বাংলা লেখা প্রচলনের উদ্যোগ নিয়েছিল, কিন্তু পূর্ব বাংলার মানুষ এই উদ্যোগটাকেও মেনে নিনি, কারণ একটা ভাষা বাংলা ভাষা সেটা কেন আমরা আরবি হরফে শিখবো? বা এটা তো কখনোই সম্ভব নয়, এটা আমাদের ভাষার প্রতি একটা অমর্যাদা। তাহলে তারা এটা কোনোভাবে কি করে না, পূর্ব বাংলার মানুষজন মেনে নেয়নি। তারপরে কি ঘটলো দেখো, 1952 সালের 26শে জানুয়ারি ঢাকার পল্টন ময়দানে অনুষ্ঠিত একটা জনসভায় পাকিস্তানের যে নতুন প্রধানমন্ত্রী ছিল খাজা নাজিমুদ্দিন, তিনি জিন্নাহর অনুকরণে আবারও ঘোষণা দেন যে পাকিস্তানের রাষ্ট্রভাষা হবে উর্দু এবং এর প্রতিবাদে কখন 30শে জানুয়ারি ধর্মঘট বা হরতাল পালন আবারও শুরু হয় এবং এখানে আব্দুল মতিনকে, যাকে অনুসরণ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন অনুষ্ঠানে এই উর্দুর ভাষার প্রতিবাদ জানানো হয়েছিল, তখন সেইখানে তাকে আহ্বায়ক করে রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ আবারও গঠিত হয় এবং 31শে জানুয়ারি কাজী গুলাম মাহবুবকে আহ্বায়ক করে নতুনভাবে সর্বদলীয় রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ গঠন করা হয় এবং এর ফলে আন্দোলন আরও বেগবান হয় এবং যে রাজনৈতিক দলগুলো ছিল তারাও এর সাথে যুক্ত হয় এবং 4টা ফেব্রুয়ারি
ঢাকায় ছাত্র বিক্ষোভ প্রদর্শিত হয় এবং 21 ফেব্রুয়ারি দেশব্যাপী সাধারণ হরতাল পালন করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়। তাহলে কি ঘটলো? 21 ফেব্রুয়ারি দেশব্যাপী আবারও হরতাল ধর্মঘট পালন করার সিদ্ধান্ত নেওয়া হলো। এটা 1947-48 একবার প্রতিবাদ করা হয়, তারপর 8 দফা চুক্তিতে আসে পাকিস্তান সরকার, কিন্তু তারা 8 দফা চুক্তি মানে নাই। পরবর্তী 1948 সালে জিন্না এসে আবারও ঘোষণা দেন যে উর্দু এবং উর্দু হবে পাকিস্তানের একমাত্র রাষ্ট্রভাষা। এটাকে অনুসরণ করে আবারও নতুন যে প্রধানমন্ত্রী ছিল খাজা নাজিমুদ্দিন, তিনিও একই কথা বলেন। এই জন্য আবারও পুরো বাংলা জুড়ে কি হয়? আন্দোলন বা ধর্মঘট শুরু হয়। এবং 1952 সালের 20 ফেব্রুয়ারি সরকারি এক ঘোষণায় 21 ফেব্রুয়ারি থেকে 144 ধারা জারি, অর্থাৎ যখন আন্দোলন বা হরতাল শুরু হলো তখন আবারও 21 ফেব্রুয়ারি থেকে 144 ধারা জারি করা, অর্থাৎ সকল প্রকার সভা সমাবেশ নিষিদ্ধ করা হলো। কিন্তু এই যে সভা সমাবেশ, এটা ছিল মূলত তৎকালীন যে প্রতিবাদ সেটাকে থামানোর একটা কৌশল, কিন্তু এটা তৎকালীন যে ছাত্র সমাজ ছিল তারা মানে নাই। এবং এখানে আন্দোলনের নেতৃবৃন্দ 144 ধারা ভঙ্গ করার সিদ্ধান্ত নেন। এবং এটা কোন জায়গা থেকে সূচনা হয়? 21 ফেব্রুয়ারি সকাল 11টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের আমতলায়, বর্তমান যেটা হচ্ছে ঢাকা মেডিকেল কলেজের গেট, এই গেট থেকে একটি সভা অনুষ্ঠিত হয় এবং এই সভায় 10 জন করে মিছিল বের করার একটা সিদ্ধান্ত নেওয়া হয়। আর এখান থেকেই 144 ধারা ভঙ্গ করে মিছিল শুরু হয়। এবং এখানে এই মিছিলটাতে ছিল মূলত ইডেন কলেজ, কামরুন্নেসা গার্লস কলেজ, বাংলা বাজার গার্লস স্কুল হতে আগত ছাত্রীগণ সহ ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। তাহলে এটা কি ঘটলো? 21 ফেব্রুয়ারি যখন এই আন্দোলনটা মোটামুটি একটা চরম পর্যায়ে দিকে যাচ্ছে, ছাত্ররা কোনোভাবে এই উর্দুকে পাকিস্তানের রাষ্ট্রভাষা হিসেবে মানবে না প্রতিবাদ জানালো এবং সভা সমাবেশ সহ বিভিন্ন জায়গায় হরতাল পালন শুরু করলো, তখন 21 ফেব্রুয়ারি থেকে 144 ধারা জারি করলো পাকিস্তান সরকার। কিন্তু এটাকে কি করে নেয় তৎকালীন যে ছাত্র সমাজ, যারা রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদের দায়িত্বে ছিল, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা, তারা এটা মানে নাই। তারা কি করলো? এই সভা সমাবেশ করার যে দায়িত্ব সেটা তারা বহাল রাখলেন এবং এই 144 ধারা ভঙ্গ করার সিদ্ধান্ত নিলেন। এবং কোথায় থেকে এটা শুরু হয়? ঢাকা মেডিকেল কলেজের গেট, বা তৎকালীন নাম ছিল হচ্ছে আমতলা, এখান থেকে তারা এটা সভা করে এই 144 ধারা ভঙ্গ করার জন্য 10 জন করে একটি মিছিল বের করে। তারপরে কি ঘটলো? যখন মিছিল শুরু হলো তখন পুলিশ প্রথমে কয়েকজনকে গ্রেফতার করে, তারপরে লাঠিচার্জ করে এবং কাঁদানে গ্যাস নিক্ষেপ করে। এক পর্যায়ে পুলিশ কি করলো? গুলি বর্ষণ করে আব্দুল সালাম, আব্দুল বরকত এবং রফিক সহ অনেককেই তারা শহীদ করলেন বা তাদেরকে গুলি করলেন। এবং গুলি করার পর এই বেশ কয়েকজন শিক্ষার্থী ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছিল মারা গেল। এক হচ্ছে আব্দুল সালাম, আবুল বরকত, জব্বার এবং রফিক, এবং অনেকেই আহত হন পুলিশের এই নির্মম একটা হামলার পর। এবং ঢাকায় এই যে ছাত্র হত্যার খবরটা এটা খুব দ্রুত ছড়িয়ে পড়লো। এবং এই আন্দোলনটা তারপরে শুধুমাত্র ছাত্রদের আন্দোলন না, আমরা জুলাইয়ে যেভাবে দেখেছি একটা কোটা সংস্কার আন্দোলন থেকে পরবর্তীতে এটা একটা গণ আন্দোলনের রূপ নেয়। এইখানেও সেম কাহিনী, যখন ছাত্রদেরকে এভাবে হত্যা করা হলো, এই যে খবরটা এটা সারা দেশব্যাপী ছড়িয়ে পড়ে। এবং এখানে 22 ফেব্রুয়ারি ঢাকায় একটা বিশাল শোক র্যালি করা হয় এবং সেখানেও পুলিশের হামলায় শফিউর রহমান শহীদ হন, আবারও আরেকজনকে শহীদ করা হয়। এবং এই শহীদদের স্মৃতি অমর করে রাখার জন্য 23 ফেব্রুয়ারি ছাত্র জনতা ঢাকা মেডিকেল কলেজের সামনে একটি শহীদ মিনার নির্মাণ করেন। এখন এটা বর্তমানে আমাদের জাতীয় শহীদ মিনার। এবং এই শফিউর রহমান তার পিতাকে দিয়ে, অর্থাৎ শফিউর রহমানের যে পিতা, তার পিতাকে দিয়ে ওই দিনে এটি উদ্বোধন করা হয়। এবং 24 তারিখ পুলিশ এই শহীদ মিনারটিকে আবার ভেঙে দেয়। এবং 21 ফেব্রুয়ারি ছাত্র হত্যার যে হয়েছিল, সেই ছাত্র হত্যার প্রতিবাদে বেশ কয়েকজন কবি সাহিত্যিকগণ তখন বিভিন্ন তাদের কবিতা, বিভিন্ন নাটক লিখেছিলেন। সেগুলো যদি আমরা একটু দেখি কি কি তখন লেখা হয়েছিল। প্রথমেই এই 21 ফেব্রুয়ারি যে ছাত্র হত্যা, এটার প্রতিবাদে চট্টগ্রামের কবি মাহবুব উল আলম চৌধুরী কাঁদতে আসেনি, ফাঁসির দাবি নিয়ে এসেছি শীর্ষক একটি কবিতা রচনা করেন। তাহলে এখানে আমরা প্রথমে এই যে কবিতাটা, যেটা হচ্ছে কবি মাহবুবুল আলমের লেখা, এই যে মাহবুব উল আলম যিনি কাঁদতে আসেনি, ফাঁসির দাবি নিয়ে এসেছি কবিতাটি লিখেছিলেন, এটা কিসের প্রেক্ষাপটে লেখা? এটা হচ্ছে এই যে ভাষা আন্দোলনের প্রেক্ষাপটে লেখা। এটা মূলত হচ্ছে 21 ফেব্রুয়ারি যে ছাত্র হত্যা হইল তার প্রতিবাদে লেখা। তারপরে আসি, তরুণ কবি আলাউদ্দিন আল আজাদ স্মৃতির মিনার কবিতাটি রচনা করেন। তাহলে এখানেও আরেকজন কবি যিনি আলাউদ্দিন আল আজাদ নাম তার, তিনি কি করলেন? স্মৃতির মিনার নামে একটি কবিতা রচনা করলেন। এবং ঢাকার বাহিরে চট্টগ্রাম, রাজশাহী, রংপুর, খুলনা, বরিশাল, কুমিল্লা সহ বিভিন্ন শহরের ছাত্র, যুব সমাজ সহ সাধারণ মানুষ ভাষার দাবিতে আন্দোলনের প্রতি একাত্মতা ঘোষণা করে এবং তারা সকলেই রাস্তায় নেমে আসে।
আর আব্দুল গাফফার চৌধুরী তখন রচনা করেন আমাদের যে ঐতিহাসিক যে একটা গান রয়েছে, আমার ভাইয়ের রক্তে রাঙানো 21শে ফেব্রুয়ারি আমি কি ভুলিতে পারি, এই গানটা তখন তিনি রচনা করেন এবং এটা রচয়িতা ছিলেন আব্দুল গাফফার চৌধুরী। তারপরে সঙ্গীত শিল্পী আব্দুল লতিফ তিনি রচনা ও সুর করেন ওরা আমার মুখের ভাষা কায়রা নিতে চায় এবং তোরা ঢাকা শহর রক্তে ভাসাইলির মতো সঙ্গীত। তাহলে এই যে কবিতা বা সঙ্গীতের নামগুলো এগুলো আমরা মনে রাখবো, এটা কার রচনা এবং এটা কোন প্রেক্ষাপটে লেখা, এটা সবগুলাই ভাষা আন্দোলনের প্রেক্ষাপটে লেখা। এবং এখানে আমাদের শিখতে হবে এই কবিতার সাথে কবির নামটা এবং এই যে সঙ্গীত রচনা করলেন তাদের সাথে রচয়িতার নামটা আমরা মনে রাখবো। যেমন আমার ভাইয়ের রক্তে রাগানো 21শে ফেব্রুয়ারি আমি কি ভুলিতে পারি, এটা কার লেখা, এই ধরনের এমসিকিউ পরীক্ষাতে আসে, তখন আমরা কি বলবো এটা হচ্ছে আব্দুল গাফফার চৌধুরীর লেখা। তারপরে আসি মনির চৌধুরী, যিনি একটি নাটক রচনা করেছিলেন জেলে বসে, এটার নাম হচ্ছে কবর। এটাও কিন্তু এমসিকিউতে আসে যে কবর নাটকটি কার। এবং এখানে আরেকটা বিষয় কনফিউজিং আমাদের, কবর একটা কবিতা রয়েছে, এটা হচ্ছে কবি জসিমউদ্দিন, এটা হচ্ছে কবিতা, যেটা হচ্ছে কবি জসিমউদ্দিন, কিন্তু এইটা কিন্তু কবিতা না, এটা হচ্ছে একটা নাটক। এই নাটকটা ভাষা আন্দোলনের প্রেক্ষাপটে লেখা, যার লেখক হচ্ছে মনির চৌধুরী। এবং 1969 সালে জহির রায়হান রচনা করেছেন আরেক ফাল্গুন। এইটাও মাঝে মধ্যে এমসিকিউ আসে যে আরেক ফাল্গুন উপন্যাসটি কোন প্রেক্ষাপটে লেখা, এটা হচ্ছে ভাষা আন্দোলনের প্রেক্ষাপটে লেখা এবং এটার রচয়িতা হচ্ছে জহির রায়হান। তাহলে এই যে ছাত্রদের প্রতিবাদ এবং তাদের প্রতিবাদে পুলিশের আক্রমণ বা হামলা এবং এখানে বেশ কয়েকজনের হতাহতের ঘটনা, এর প্রেক্ষাপটে সারা দেশের মানুষ যখন এই খবরটি পেল বা সারা দেশে যখন এই খবরটি ছড়িয়ে পড়লো, তখন তারা সকলেই একাত্মতা পোষণ করে রাজপথে বা রাস্তায় নেমে আসলো। এবং এইখানে এই রাষ্ট্রভাষা যে আন্দোলন বা আমাদের যে ভাষার আন্দোলন, এই আন্দোলনটা তখন একদম চরম পর্যায়ে চলে যায় এবং এটাকে তখন আর পাকিস্তান সরকার সামাল দিতে না পেরে তারা বাংলাকে অন্যতম রাষ্ট্রভাষা হিসেবে স্বীকৃতি দিতে বাধ্য হয়। এই ছিল মোটামুটি আমাদের ভাষা আন্দোলনের প্রেক্ষাপট। এটা যদি আমি সহজ ভাষায় বলি যে এই ভাষা আন্দোলনের প্রেক্ষাপটটা বা এটার পটভূমিটা শুরু হয় সাধারণত দেশভাগের পর থেকেই, যখন পূর্ব পাকিস্তান এবং পশ্চিম পাকিস্তান নামে দুটি অংশের সৃষ্টি হয়। এখানে পশ্চিম পাকিস্তানি শাসক গোষ্ঠী তারা নিজেদের হাতে ক্ষমতা কেন্দ্রীভূত করে এবং এই পূর্ব পাকিস্তানের যে জনগণ তাদের ভাষা থেকে শুরু করে সাহিত্য সহ অর্থনীতি এবং সকল পর্যায়ে আমাদের সাথে বৈষম্য সৃষ্টি করে বা বৈষম্য করে এবং এক পর্যায়ে তারা বাংলাকে বাদ দিয়ে উর্দুকে কেবলমাত্র পাকিস্তান রাষ্ট্রভাষা করার চেষ্টা চালায়। এবং তখন এই 1947-এর পরবর্তী সময় থেকে বিভিন্ন সময়ে বাঙালি যে নেতৃবৃন্দ ছিল বা বাঙালি যারা ছিল তারা প্রতিবাদ জানিয়েছে এবং এটার চূড়ান্ত পরিণতি আমরা 1952 সালের 21শে ফেব্রুয়ারিতে যখন 144 ধারা ভেঙে ছাত্ররা আন্দোলন চালিয়ে যায়, তখন পুলিশরা সেখানে হামলা চালায় এবং এখানে রফিক জব্বার সহ অনেকেই শহীদ হন। এবং এই খবরটা যখন সারা দেশব্যাপী ছড়িয়ে পড়ে, তখন সারা দেশের মানুষ একাত্মতা পোষণ করে এই আন্দোলনটাকে একটা চরম পর্যায়ে নিয়ে যায় এবং একটা গণ আন্দোলনে রূপান্তর করে। এবং এরই প্রেক্ষাপটে এই আন্দোলনটাকে পাকিস্তান সরকার সামাল দিতে না পেরে তারা বাধ্য হয় বাংলাকে পাকিস্তানের একটা রাষ্ট্রভাষা হিসেবে স্বীকৃতি দিতে। তাহলে এই হচ্ছে মোটামুটি ভাষা আন্দোলনের প্রেক্ষাপট বা পটভূমি। যদি প্রশ্ন আসে যে ভাষা আন্দোলনের পটভূমিকে ব্যাখ্যা করো, তখন আমরা এইভাবে ব্যাখ্যাটা দিতে পারি। এখানে আমরা কিন্তু অনেকগুলা জিনিসও শিখলাম, পাশাপাশি ভাষা আন্দোলনের প্রেক্ষাপটে বিভিন্ন কবিতা, একটা নাটকের নাম জানলাম। এই যে ঘটনাগুলো এগুলো আমরা মনে রাখবো এমসিকিউ এর জন্য। এবং এখানে যদি পটভূমি আসে, সেই পটভূমির মধ্যেও আমরা এই ইনফরমেশনগুলো চাইলে দিতে পারি, তাহলে আমাদের লেখাটা একটু মানসম্পন্ন হবে। তারপরে 1956 সালে পাকিস্তানের সংবিধানে বাংলা ভাষাকে পাকিস্তানের অন্যতম রাষ্ট্রভাষা হিসেবে অন্তর্ভুক্ত করা হয়। তাহলে এটা একটা এমসিকিউ প্রশ্ন যে কবে বাংলা ভাষাকে পাকিস্তানের সংবিধানে অন্যতম রাষ্ট্রভাষা হিসেবে অন্তর্ভুক্ত করা হয়, তখন আমরা কি বলবো 1956 সালে পাকিস্তানের সংবিধানে বাংলাকে পাকিস্তানের একটা অন্যতম রাষ্ট্রভাষা হিসেবে অন্তর্ভুক্ত করা হয়। তাহলে এই ছিল মোটামুটি ভাষা আন্দোলনের পটভূমি। এবং এই যে ভাষা আন্দোলন, এই ভাষা আন্দোলনের প্রেক্ষাপটে আমাদের জাতীয়তাবাদের কিভাবে উন্মেষ ঘটে সেটা যদি আমরা একটু দেখি। এই ভাষা আন্দোলন ছিল, আমরা আগেও পড়ে আসছি যে এই ভাষা আন্দোলনটা ছিল মোটামুটি আমাদের যে পূর্ব বাংলার যে ইতিহাস, সেই ইতিহাসের প্রথম একটা ঐক্যবদ্ধ আন্দোলন, যেখানে আমরা সকলেই শুধুমাত্র কোনো ধর্মের নয়, কোনো গোষ্ঠীর নয়, এটা ছিল আমাদের সকল বাঙালি জাতির একটা আন্দোলন, যেখানে আমরা বাংলা ভাষাকে রক্ষার জন্য বা বাংলা ভাষাকে পাকিস্তানের রাষ্ট্রভাষা করার জন্য একসাথে রাজপথে নেমেছিলাম। এবং এখানে অনেকেই প্রাণ দেওয়ার মাধ্যমে বা অনেকের জীবনের বিনিময়ে আমরা কিন্তু এই আমাদের যে বাংলা ভাষা সেটাকে আমাদের রাষ্ট্রভাষা হিসেবে পাই। এবং বাঙালি একমাত্র জাতি যারা নিজেদের
রাষ্ট্রভাষার জন্য জীবন দিয়েছেন বা রক্ত দিয়েছেন। তাহলে এই যে জাতীয়তাবাদটা, এটার উন্মেষটা আসলে কীভাবে ঘটলো এটা যদি আমরা একটু দেখি। পশ্চিম পাকিস্তানে যখন এই উর্দুকে রাষ্ট্রভাষা করার সিদ্ধান্ত নেওয়া হয়, কিন্তু এটা আমাদের যে বাঙালি জাতি বা পূর্ব পাকিস্তানের যে মানুষজন ছিল, এখানে হিন্দু মুসলিম সকলেই আমরা ছিলাম কি বাংলাভাষী, বা আমরা সকলেই বাঙালি। কাজেই এই যে বাংলাদেশি জাতীয়তাবাদ, এইটার বিকাশটার চূড়ান্ত যদি উন্মেষ বলি, সেটা মূলত এই ভাষা আন্দোলনের মাধ্যমে আমাদেরকে ঐক্যবদ্ধ করে, এবং আমরা সকলেই নিজেরা অনুভব করতে পারি যে এই ভাষাটা আমাদের সবার, এবং আমরা সকলেই একই ভাষাভাষী, একই একটা ভাষার জাতির অন্তর্ভুক্ত। সুতরাং আমরা এই হিসেবে ঐক্যবদ্ধ, এবং এটা দেশের অন্যান্য যে ভাষা এবং জাতির মানুষ, তারাও কিন্তু এই পূর্ব পাকিস্তানের যে আন্দোলন, সেখানে যোগ দেয়। এবং এই যে নিজস্ব জাতিসত্তা, এই জাতিসত্তা সৃষ্টিতে এই ভাষার কিন্তু একটা বিশাল ভূমিকা রয়েছে। আমাদের যে 1971-এর স্বাধীনতা বলি, সেইখানেও কিন্তু এই ভাষা আন্দোলনের একটা ভূমিকা রয়েছে। এবং এইখানে আমরা সকলেই নিজেদের অন্যান্য বিষয়ের থেকে এই ভাষা সংস্কৃতির যে সম্পর্ক, এবং পূর্ব বাংলার মানুষের কাছে এই যে ভাষা বা নিজেদের যে জাতীয়তাবাদীর যে চেতনা, এটা অধিক গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। এবং এইটা আমরা ভাষা আন্দোলনে স্পষ্টভাবে দেখতে পাই, যখন সকল শ্রেণী পেশার, সকল ধর্মের মানুষজন এখানে যুক্ত হয়। আর এই বাঙালি হিসেবে আমাদের নিজেদের আত্মপরিচয়ের যে রাজনীতি বা অর্থনীতি বলো অথবা সংস্কৃতি গড়ে তোলার যে গুরুত্ব, এইটা আমরা এই ভাষা আন্দোলনের প্রেক্ষাপটে প্রথম উপলব্ধি করতে পারি। এবং এই যে ভাষা কেন্দ্রিক জাতীয়তাবাদের যে ঐক্যবদ্ধতা বা ঐক্য, এটা মূলত আমাদের জাতীয়তাবাদের মূল ভিত্তিটা রচনা করে এই ভাষা আন্দোলনের মাধ্যমেই। এবং এইটা পরবর্তী সময়ে আমাদেরকে স্বাধীন একটা বাংলাদেশ প্রতিষ্ঠা করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তাহলে আমরা কি বলবো, এই জাতীয়তাবাদের উন্মেষটা কিভাবে ঘটলো ভাষা আন্দোলনের মাধ্যমে? এটা আমরা বলতে পারি যে এই ভাষা আন্দোলন ছিল প্রথম একটা আন্দোলন, যার মাধ্যমে আমরা প্রথমে অনুভব করতে পারি নিজেদের ভাষাভাষী একটা জনগণ এর একসাথে রাজনীতি, বা আমাদের যে ভাষার রাজনীতি বা সংস্কৃতির যে একটা সম্পর্ক, এবং এইটার যে গুরুত্ব, এটা আমরা এই ভাষা আন্দোলনে প্রথম কি করতে পারি, অনুধাবন করতে পারি। এবং বাঙালি হিসেবে নিজেদের যে আত্মপরিচয়, এইটা আমরা এইখান থেকে বা এই ভাষা আন্দোলন থেকে উপলব্ধি করতে পারি। এবং যদি প্রশ্ন আসে যে ভাষা আন্দোলনের মাধ্যমে কিভাবে জাতীয়তাবাদের উন্মেষ ঘটে, তাহলে এইখান থেকে আমরা এই যে পয়েন্টগুলো, এইগুলোর মাধ্যমে আমরা এই জাতীয়তাবাদের উন্মেষের বিষয়টি বর্ণনা করতে পারি। তারপরে আসি শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। শহীদ দিবসটার সূচনা হয় মূলত 1953 সালে, যখন 21 ফেব্রুয়ারিকে শহীদ দিবস হিসেবে দেশব্যাপী পালিত হয়, তখন থেকেই এই শহীদ দিবসের সূচনা। তাহলে এটা এমসিকিউর জন্য আমরা শিখে রাখবো যে শহীদ দিবস হিসেবে 21 ফেব্রুয়ারি দেশব্যাপী পালিত হয়, এটা কবে থেকে? এটা হচ্ছে 1953 সাল থেকে। 1953 সাল থেকে 21 ফেব্রুয়ারি শহীদ দিবস হিসেবে দেশব্যাপী পালিত হয়। এটা একটা এমসিকিউর জন্য শিখে রাখবো। তারপরে প্রতি বছর 21 ফেব্রুয়ারি খালি পায়ে হেঁটে শহীদ মিনারে ফুল অর্পণ করা, আমরা এটা একটা কালচার, এটা আমরা এখনো করি, যেটা এই ভাষা আন্দোলনের পরবর্তী সময় অর্থাৎ 1953 সাল থেকেই হয়ে আসছে, এখন এটা চলমান। 21 ফেব্রুয়ারি আসতে আমরা সকলেই সকালে খালি পায়ে গিয়ে শহীদ মিনারে ফুল অর্পণ করি, এবং আমাদের যে গান আছে, ঐতিহাসিক গান বলি, আমার ভাইয়ের রক্তে রাঙানো, এই গানটা গাইতে গাইতে আমরা সকলেই কিন্তু এখনো যাই। তারপরেও 1999 সালে 17 নভেম্বর জাতিসংঘের শিক্ষা, বিজ্ঞান ও সংস্কৃতি বিষয়ক অঙ্গ প্রতিষ্ঠান ইউনেস্কো বাংলাদেশের 21 ফেব্রুয়ারির যে শহীদ দিবস, এটাকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে স্বীকৃতি প্রদান করে। তাহলে এই যে বাংলা ভাষা, এটা শুধুমাত্র আমাদের শহীদ দিবস হিসেবে থাকলো না, এটা কি হিসেবে প্রতিষ্ঠা পাইলো? আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে। এবং এটার প্রতিষ্ঠাটা এটা কে করেছেন? এটা হচ্ছে ইউনেস্কো। এবং পৃথিবীতে 7,000-এরও বেশি কিন্তু ভাষা রয়েছে, এর মধ্যে এই বাংলাই আমাদের একটা আন্তর্জাতিক মাতৃভাষা। তাহলে দেখো কতটা গুরুত্ব দিয়েছে এই ইউনেস্কো, কারণ হচ্ছে বাঙালি একমাত্র জাতি যারা নিজেদের ভাষার জন্য প্রাণ দিয়েছে বা রক্ত দিয়েছে, এই জন্য এই বাংলা ভাষাকে এতটা মর্যাদা দেওয়া হয়েছে। এবং এখানে এটাকে বলা হচ্ছে কি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। এখান থেকে কিন্তু এমসিকিউ আসে যে কবে এই শহীদ দিবসকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস বা ইন্টারন্যাশনাল মাদার ল্যাঙ্গুয়েজ ডে হিসেবে স্বীকৃতি প্রদান করা হয়। এটা হচ্ছে 1999 সালের 17 নভেম্বর। আর আরেকটা জিনিস মনে রাখতে পারি, যেখানে কি পরিমাণ ভাষা রয়েছে বিশ্বব্যাপী, এটা হচ্ছে 7,000-এরও বেশি ভাষা রয়েছে। এখান থেকে যে ইনফরমেশনগুলো, এগুলো হচ্ছে আমাদের বেসিক্যালি এমসিকিউ এর জন্য প্রয়োজন। তোমরা এমসিকিউ এর জন্য এই পয়েন্টগুলো মনে রাখবা। এখান থেকে একটা এমসিকিউ হচ্ছে কত সাল থেকে
21শে ফেব্রুয়ারি শহীদ দিবস হিসেবে দেশব্যাপী পালিত হয়ে আসছে। এটা হচ্ছে 1953 সাল। পরবর্তীতে এই যে শহীদ দিবসকে বা আমাদের যে মাতৃভাষা দিবস, এটাকে কবে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে স্বীকৃতি দেওয়া হয়? এটা হচ্ছে 1999 সালের 17 নভেম্বর। আর হচ্ছে এটা কে দেয়? হচ্ছে ইউনেস্কো। তারপরে আসো, পাকিস্তানের মোট জনসংখ্যার 56% বাংলাভাষী হওয়ার পরেও রাষ্ট্র পরিচালনা, প্রশাসনিক দায়িত্ব পালন, অর্থনৈতিক ও রাজনৈতিক অধিকারভোগ সহ সর্বক্ষেত্রে পশ্চিমা পাকিস্তানি যে শাসক গোষ্ঠী তারা কর্তৃত্ব শুরু করে বা নিজেদের প্রাধান্য দেয় এবং বাঙালি তথা পূর্ব বাংলার সাধারণ মানুষকে সকল ক্ষেত্রে বঞ্চিত করতে থাকে। তাহলে এখানে আমরা আজকে এই আলোচনার একটা অন্যতম বিষয় হচ্ছে যে এই পূর্ব পাকিস্তান পশ্চিম পাকিস্তানের মধ্যে যে একটা বৈষম্য ছিল, এটা আমরা এখন বিস্তারিত আলোচনা করব এবং এখানে আমরা আরেকটু জানবো যে কিভাবে বাঙালি জাতীয়তাবাদের বিকাশে রাজনৈতিক আন্দোলনের ভূমিকাটা শুরু হয়। তাহলে এখান থেকে প্রথমেই আমরা জানলাম যে পাকিস্তানের মোট জনসংখ্যার প্রায় 56% বাংলাভাষী হওয়ার পরেও অন্য যে ক্ষেত্রগুলো ছিল, রাষ্ট্র পরিচালনা বলো বা প্রশাসনিক দায়িত্ব, অর্থনীতি বলো, সকল ক্ষেত্রেই পশ্চিমা পাকিস্তানের যে শাসক গোষ্ঠী তারা কর্তৃত্ব শুরু করে, তারা নিজেরা এই জায়গাগুলো দখল করে পূর্ব পাকিস্তান তথা পুরো বাঙালিকে তারা পিছিয়ে রাখে বা তাদের যে অধিকার সেটা তারা হরণ করে। এক্ষেত্রে আওয়ামী লীগের একটা ভূমিকা ছিল এই আন্দোলনে বা আমাদের যে বাঙালি জাতীয়তাবাদী বিকাশে যতগুলো রাজনৈতিক আন্দোলন হয়েছে এখানে আওয়ামী লীগের একটা বিশেষ গুরুত্ব রয়েছে। এই আওয়ামী লীগের গঠন বা এই আওয়ামী লীগ সম্পর্কে আমরা একটু যদি জানি, এখানে হচ্ছে 1949 সালের 23শে জুন ঢাকার রোজ গার্ডেনে এক সম্মেলনের মাধ্যমে পূর্ব পাকিস্তান আওয়ামী মুসলিম লীগ গঠন করা হয়। তাহলে এখান থেকে আমরা এটা এমসিকিউ এর জন্য মনে রাখবো যে আওয়ামী মুসলিম লীগ কবে গঠিত হয় বা পূর্ব পাকিস্তান আওয়ামী মুসলিম লীগ কবে গঠিত, এটা হচ্ছে 23শে জুন 1949 সাল ঢাকার রোজ গার্ডেনে এটা প্রতিষ্ঠা করা হয়। এবং এই সংগঠনের প্রতিষ্ঠাকালীন সভাপতি দায়িত্ব গ্রহণ করেন মৌলানা আব্দুল হামিদ খান ভাসানী এবং সাধারণ সম্পাদক ছিলেন টাঙ্গাইলের শামসুল হক এবং যুগ্ম সম্পাদক ছিলেন শেখ মুজিবুর রহমান। শুরুতেই দলটি বাঙালিদের স্বার্থে একটি বিস্তৃত কর্মসূচি গ্রহণ করে। এর মধ্যে প্রাদেশিক সাহিত্য শাসন, জনগণের সার্বভৌমত্ব, বাংলাকে অন্যতম রাষ্ট্রভাষার মর্যাদা দান, পাট ও চা শিল্পের জাতীয়করণ, বিনা ক্ষতিপূরণে জমিদারি ব্যবস্থা উচ্ছেদ, কৃষকদের মধ্যে ভূমি বন্টন, সমবায় ভিত্তিক চাষাবাদ ইত্যাদি দাবি তারা বিশেষভাবে উল্লেখযোগ্য। তাহলে এই যে পূর্ব বাংলার জাতীয়তাবাদের বিকাশে রাজনৈতিক আন্দোলনের যে ভূমিকা, এখানে আওয়ামী লীগের বেশ কিছু ভূমিকা রয়েছে। এই জন্য আমরা একটু আওয়ামী লীগ সম্পর্কে জানলাম, তাদের প্রতিষ্ঠা কবে এবং এখানে কে কে দায়িত্ব ছিলেন এবং তারা কি কি কর্মসূচি গ্রহণ করেছিলেন। কর্মসূচিগুলোর মধ্যে ছিল হচ্ছে প্রাদেশিক সাহিত্য শাসন, জনগণের সার্বভৌমত্ব, বাংলাকে অন্যতম রাষ্ট্রভাষার মর্যাদা দান, পাট ও চা শিল্প জাতীয়করণ, বিনা ক্ষতিপূরণের জমিদারি ব্যবস্থা উচ্ছেদ, কৃষকদের মধ্যে ভূমি বন্টন, সমবায় ভিত্তিক যে চাষাবাদ ইত্যাদি বিষয়গুলো তারা সামনে নিয়ে আসে বা এই ধরনের কর্মসূচি তারা গ্রহণ করে। এই জন্য তারা মোটামুটি তখন পূর্ব পাকিস্তান বা পূর্ব বাংলা জুড়ে ব্যাপক একটা জনপ্রিয়তা পায়। এবং 1955 সালে অসাম্প্রদায়িক রাজনৈতিক আদর্শের অধিকতর প্রতিফলন ঘটানোর জন্য পূর্ব পাকিস্তান আওয়ামী মুসলিম লীগ এর নাম পূর্ব পাকিস্তান আওয়ামী লীগ করা, অর্থাৎ তখন এটার নাম মুসলিম লীগটা বাদ দিয়ে এটা যেন অসাম্প্রদায়িক হয় বা সকল ধর্মের জন্য যেন অ্যাক্সেস হয়, এই জন্য এটাকে পূর্ব পাকিস্তান আওয়ামী লীগ নাম করা হয়। এটা কবে? 1955 সালে। এবং ধর্ম বর্ণ সকলের নির্বিশেষে বাঙালি জাতীয়তাবাদের যে ধারা এখানে অংশগ্রহণের সুযোগ পায় এই নামটা পরিবর্তনের মাধ্যমে। তারপরে আসি যুক্তফ্রন্ট। যুক্তফ্রন্ট কি, এখানে কয়টা দল ছিল এবং এটা কবে হয়, যুক্তফ্রন্ট সরকারের কি কি কার্যাবলী ছিল বা তাদের কিভাবে পতন ঘটে সেগুলো আমরা এখন জানবো। তাহলে দেখি যুক্তফ্রন্ট গঠন। এটা বলা হয় যে পূর্ব বাংলার প্রাদেশিক পরিষদের নির্বাচনে মুসলিম লীগের যে শোচনীয় পরাজয় এটা ঘটানোর লক্ষ্যে 1953 সালে 14 নভেম্বর যুক্তফ্রন্ট গঠনের সিদ্ধান্ত গ্রহণ করা। তাহলে যদি এমসিকিউ এ প্রশ্ন আসে যে যুক্তফ্রন্ট কবে গঠন করার সিদ্ধান্ত নেওয়া, এটা হচ্ছে 1953 সালের 14 নভেম্বর। এবং এখানে যুক্তফ্রন্টটা যে গঠিত হয়, এই যুক্তফ্রন্টের টোটাল দল ছিল হচ্ছে 5টা। তাহলে কয়টি দল নিয়ে যুক্তফ্রন্ট গঠিত হয়? 5টি দল নিয়ে। তাহলে যুক্তফ্রন্টের দল সংখ্যা ছিল কয়টি? 5টি। এবং এই দলগুলো হলো কি কি দল? আওয়ামী মুসলিম লীগ, কৃষক শ্রমিক পার্টি, নেজামে ইসলাম, খেলাফতে রাব্বানি এবং গণতন্ত্রী দল। এই 5টা দল নিয়ে যুক্তফ্রন্ট গঠন করা হয়। তাহলে যদি এমসিকিউ আসে যে যুক্তফ্রন্টে কয়টি দল ছিল, যুক্তফ্রন্টে হচ্ছে টোটাল 5টা দল ছিল। এবং এই 5টা দলের নামগুলা আমরা জাস্ট পড়ি, নামগুলো মুখস্থ করার দরকার নেই, আমরা জানবো জাস্ট কয়টা দল ছিল। নামগুলো হচ্ছে আওয়ামী মুসলিম লীগ, কৃষক শ্রমিক পার্টি, নেজামে ইসলাম, খেলাফতে রাব্বানি এবং গণতন্ত্রী দল। এই 5টা দল নিয়ে ছিল হচ্ছে যুক্তফ্রন্ট। এবং যুক্তফ্রন্টে নির্বাচনী প্রতীক ছিল হচ্ছে নৌকা।
সালের মার্চ মাসে প্রাদেশিক পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হয় এবং এই নির্বাচনে জনগণ যুক্তফ্রন্টের যে 21 দফা ছিল সেটাকে তাদের স্বার্থ রক্ষার সনদ বলে বিবেচনা করতে শুরু করে। এরপরে পূর্ব বাংলার প্রাদেশিক পরিষদের যে 237টি মুসলিম আসন ছিল এর মধ্যে যুক্তফ্রন্ট 223টি আর মুসলিম লীগ মাত্র 9টি আসনে জয়লাভ করে। তাহলে পূর্ব বাংলার প্রাদেশিক পরিষদের নির্বাচনে কয়টি আসন পায় যুক্তফ্রন্ট? 237টি আসনের মধ্যে 223টি আসনে তারা জয়লাভ করে। এবং এই নির্বাচনে পূর্ব বাংলার জনগণ পাকিস্তানি রাষ্ট্র ক্ষমতায় পশ্চিম পাকিস্তানের কর্তৃত্ব এবং এই প্রভাব থেকে মুক্ত হওয়ার রায় প্রদান করে। তাহলে মোটামুটি আমরা বুঝতে পারি পূর্ব পাকিস্তানের জনগণ যে আমরা আর কোনোভাবে পশ্চিম পাকিস্তানের উপর নির্ভরশীল থাকবো না, আমরা আমাদের নিজেদের ভাষা চাই, আমরা নিজেদের কর্তৃত্ব চাই এবং আমাদের সাহিত্য শাসন দরকার। এই নির্বাচনে আমরা প্রথম দেখতে পাই এই ধরনের একটা বিজয়, অর্থাৎ 237টির মধ্যে 223টি আসন পেয়ে যখন জয়লাভ করে যুক্তফ্রন্ট, এর মাধ্যমে আমরা ধারণা পাই যে পূর্ব পাকিস্তানের সকল জনগণই তারা সাহিত্য শাসন চায় এবং তারা তাদের নিজেদের কর্তৃত্ব চায়। এই নির্বাচনে যুক্তফ্রন্ট প্রাদেশিক সরকার গঠনের রায় লাভ করে। তো তারা যেহেতু 237টির মধ্যে 223টি আসনে জয়লাভ করে, তারা কি করতে পারে? প্রাদেশিক সরকার গঠনের মতো ক্ষমতা লাভ করে এবং জনগণ যে সকল ক্ষমতার উৎস এই নির্বাচনটা প্রমাণ করে। এখন এই এমসিকিউর জন্য আমরা শিখতে পারি যে প্রথম কখন বোঝা যায় এই পূর্ব পাকিস্তানের রাজনৈতিক ইতিহাসে সকল ক্ষমতার উৎস জনগণ কোন নির্বাচনের মাধ্যমে বুঝতে পারি বা বোঝা যায়। এটা হচ্ছে 1954 সালে যুক্তফ্রন্টের যে নির্বাচন, সেখানে জনগণ এই নির্বাচনে মুসলিম লীগকে প্রত্যাখ্যান করে এবং পূর্ব বাংলায় এর শাসনের অবসান ঘটায়। অর্থাৎ পূর্ব বাংলায় তখন মুসলিম লীগের কোনো অস্তিত্ব ছিল না, সকল আসন পায় যুক্তফ্রন্ট। এই জন্য তখন সেখানে যুক্তফ্রন্ট প্রাদেশিক সরকার গঠন করে আর এখানে পূর্ব বাংলায় এই যে মুসলিম লীগ ছিল তার অবসান ঘটে, শাসনের অবসান ঘটে। এখন আমরা 1954 সালে যুক্তফ্রন্ট যে এত আসন পেয়ে জয় লাভ করলো, অর্থাৎ 237টির মধ্যে 223টি আসন পেল, এখানে তারা কি কি দফা দিয়েছিল বা কি কি প্রতিশ্রুতির মাধ্যমে তারা এই ধরনের একটা জয় পায় বা তারা কিভাবে এই এত বিপুল ব্যবধানে বিজয় অর্জন করে প্রাদেশিক পরিষদের নির্বাচনে, এর পিছনে অন্যতম একটা ভূমিকা ছিল এই 21 দফার। এখন এই 21টা দফা সম্পর্কে আমরা জানবো এবং এই 21 দফায় পরবর্তীতে 11 দফা এবং 6 দফার, অর্থাৎ এইগুলার মূল কথা 21 দফার মূল কথা 6 দফার মধ্যে ছিল, 6 দফার কথাও এখানে আছে এবং এই 6 দফা, 11 দফা এবং 21 দফা এই সবগুলোই মোটামুটি একই ধাঁচের, অর্থাৎ মোটামুটি তিনটারই আসল যে থিম বা আসল যে বিষয়বস্তু এটা ছিল একই। এখন আমরা এই 21টা দফা সম্পর্কে একটু পড়ি এবং এখানেও এই 21টা দফা আমাদের সবগুলো মুখস্থ করার কোনো প্রয়োজন নাই। এখানে আমরা জাস্ট প্রথম দফাটা শিখবো, এটা মাঝে মধ্যে এমসিকিউ আসে, বাকি দফাগুলো আমরা একটু পড়ার মাধ্যমে বুঝবো আসলে কি চেয়েছিল এই যুক্তফ্রন্ট সরকার এবং তাদের দাবিগুলো কি কি ছিল সেগুলো আমরা একটু বোঝার চেষ্টা করি। তো প্রথমেই দেখো, এটার দাবি ছিল বাংলাকে পাকিস্তানের অন্যতম রাষ্ট্রভাষা করা হবে। তাহলে এটা ছিল কি যুক্তফ্রন্টের প্রথম দফা। এখানে তারা বলা হচ্ছে যে বাংলাকে পাকিস্তানের অন্যতম একটা রাষ্ট্রভাষা করা হবে। এখন এটা এমসিকিউ আসতে পারে যে যুক্তফ্রন্টের যে 21 দফা সেটার প্রথম দফা কি ছিল, তখন আমরা কি বলবো? প্রথম দফাটা ছিল হচ্ছে বাংলাকে পাকিস্তানের অন্যতম রাষ্ট্রভাষা করা। দ্বিতীয়, বিনা ক্ষতিপূরণে জমিদারির প্রথা উচ্ছেদ, সকল প্রকার মধ্যস্বত্ব ও সার্টিফিকেট প্রথা বাতিল করা। 3, পাট ব্যবসাকে জাতীয়করণ, পাটের ন্যায্য মূল্য প্রদান, পাট কেলেঙ্কারের সাথে জড়িত ব্যক্তিদেরকে শাস্তির ব্যবস্থা করা। 4, সমবায় কৃষি ব্যবস্থার প্রবর্তন, কুটির ও হস্তশিল্পের উন্নতি সাধন করা। 5, পূর্ব বাংলার লবণ শিল্পের সম্প্রসারণ এবং লবণ কেলেঙ্কারির সাথে জড়িত ব্যক্তিদের শাস্তি ব্যবস্থা করা। 6, শিল্প ও কারিগরি শ্রেণীর বাস্তুহারাদের পুনর্বাসন করা হবে। 7, খাল খনন, সেচ ব্যবস্থার উন্নয়ন, বন্যা নিয়ন্ত্রণ, কৃষিকে যুগোপযোগী করে দুর্ভিক্ষ প্রতিরোধের ব্যবস্থা গ্রহণ করা হবে। তাহলে আমরা এখানে কয়টা বললাম? 7টা, এবং এখান থেকে আমাদের 7টাই মুখস্থ করার দরকার নেই, প্রথম দফাটা মনে রাখো, বাকিগুলো জাস্ট একটু পড়ো, এখান থেকে বোঝার চেষ্টা করো যে আসলে তারা কি কি দফা দিয়েছিল বা এগুলার উদ্দেশ্য কি ছিল। তারপরে আসি 8 নাম্বার দফা, এটা ছিল হচ্ছে পূর্ব বাংলাকে শিল্পায়িত এবং শ্রমিকদের ন্যায়সঙ্গত অধিকার রক্ষা করতে হবে। 9, অবৈতনিক বাধ্যতামূলক প্রাথমিক শিক্ষা প্রবর্তন করা। 10, শিক্ষা ব্যবস্থার আমূল সংস্কার করে কেবল মাতৃভাষায় শিক্ষাদানের ব্যবস্থা করা হবে, অর্থাৎ অন্য কোনো ভাষা থাকবে না, বাংলা ভাষায় শিক্ষাদান করানো হবে। 11, ঢাকা ও রাজশাহীর বিশ্ববিদ্যালয়ে পূর্ণ স্বায়ত্তশাসন প্রদান, সকল প্রকার কালাকানুন বাতিল ও উচ্চশিক্ষাকে সহজলভ্য করা। 12, প্রশাসনিক ব্যয় সংকোচন, উচ্চ ও নিম্ন বেতনভুক্ত কর্মচারীদের মধ্যে বেতন বৈষম্য হ্রাস করা। 13, সকল প্রকার দুর্নীতি নির্মূল করা হবে। 14, রাজবন্দীদের মুক্তিদান, বাক স্বাধীনতা, সভা সমিতি, সংবাদপত্রের স্বাধীনতা নিশ্চিত করা হবে।
15 শাসন বিভাগ থেকে বিচার বিভাগকে পৃথক করা হবে। এখানে আমরা 8 থেকে 15 নম্বর দফাগুলো দেখলাম। তারপরে আসি 16 বর্ধমান হাউসকে আপাতত ছাত্রাবাস এবং বাংলা ভাষা ও সাহিত্যের গবেষণাগার করা হবে। 17 বাংলা ভাষার শহীদদের স্মরণে শহীদ মিনার নির্মাণ করা হবে। 18 21শে ফেব্রুয়ারিকে শহীদ দিবস ও সরকারি ছুটির দিন ঘোষণা করা হবে। 19 ঐতিহাসিক লাহোর প্রস্তাব অনুযায়ী পূর্ব বাংলার পূর্ণ স্বায়ত্তশাসন প্রদান করতে হবে আর নিয়মিত ও অবাধ নির্বাচনের ব্যবস্থা করা হবে। 21 পরপর 3টি উপনির্বাচনে যুক্তফ্রন্ট পরাজিত হলে মন্ত্রিসভা স্বেচ্ছায় পদত্যাগ করবে। এই ছিল তাদের 21টি দফা এবং এই দফাগুলোর মূল লক্ষ্য ছিল মূলত পূর্ব বাংলার স্বায়ত্তশাসন প্রতিষ্ঠা এবং বাংলাকে পাকিস্তানের রাষ্ট্রভাষা হিসেবে প্রতিষ্ঠিত করা। এইগুলো হচ্ছে মূল উদ্দেশ্য ছিল। বাকি বেশ কিছু সংস্কারের কথা আমরা এখানে দেখেছি, কিন্তু মূল উদ্দেশ্য ছিল কি পূর্ব বাংলার স্বায়ত্তশাসন, অর্থাৎ পশ্চিম পাকিস্তানিদের যে বৈষম্য বা তাদের যে শোষণ সেইখান থেকে মুক্তি করার জন্য বা সেখান থেকে মুক্ত করার জন্য এই পূর্ব বাংলার জনগণকে, এটা ছিল তাদের মূল রূপরেখা বা তাদের মূল উদ্দেশ্য। এখন এই যুক্তফ্রন্ট সরকার যখন তারা সরকার গঠন করলো বা এই 230টি আসন পেয়ে সরকার গঠন করার পর তাদের কি হলো বা কিভাবে তাদের পতন ঘটলো এটা আমরা একটু এখন দেখি। 1954 সালে 3রা এপ্রিল যুক্তফ্রন্টভুক্ত কৃষক শ্রমিক পার্টির নেতা একে ফজলুল হক মুখ্যমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেন। তাহলে যুক্তফ্রন্টের মুখ্যমন্ত্রী কে ছিলেন? একে ফজলুল হক, এবং তিনি কোন পার্টি? শ্রমিক পার্টির নেতা, কৃষক শ্রমিক পার্টি। এবং যুক্তফ্রন্ট সরকার মাত্র 56 দিন ক্ষমতায় ছিল, তাহলে তারা অল্প কিছু দিন ছিল এবং সেই সময়টা কত? মাত্র 56 ডেজ, অর্থাৎ 2 মাসেরও কম সময়। পাকিস্তান সরকার পূর্ব বাংলার যুক্তফ্রন্ট সরকারকে মনে প্রাণে গ্রহণ করতে পারেনি, কারণ এখানে যেহেতু তাদের কোনো শাসন ছিল না বা তাদের কোনো কর্তৃত্ব ছিল না, এই জন্য তারা এটাকে কোনোভাবেই মেনে নিতে পারেনি। এবং এই জন্য তারা কি করে? ষড়যন্ত্রের পথ বেছে নেয় এবং আদমজি পাটকল এবং কর্ণফুলী কাগজ কলের মধ্যে একটা বাঙালি অবাঙালি দাঙ্গা লাগিয়ে দেয়। তারা একটা ষড়যন্ত্র করে এই কাজটা করে এবং এটাকে একটা অজুহাত হিসেবে দাঁড় করিয়ে পাকিস্তানের যে গভর্নর ছিল জেনারেল গুলাম মোহাম্মদ, সেটা 1954 সালের 30 মে যুক্তফ্রন্ট সরকারকে বরখাস্ত করে। এবং উল্লেখ্য যে পাকিস্তান সরকারের ইন্ধনে এই দাঙ্গা হয়েছিল, অর্থাৎ তারা এই দাঙ্গাটা লাগিয়েছিল এবং শেরে বাংলা একে ফজলুল হককে গৃহবন্দী করা হয়, বহু নেতাকর্মীকে গ্রেফতার করা হয়। এর মাধ্যমে পূর্ব বাংলার প্রতি পাকিস্তানি শাসক গোষ্ঠীর যে চরম বৈরী মনোভাব, অর্থাৎ তারা যে কোনোভাবেই পূর্ব পাকিস্তানের স্বায়ত্তশাসন বা তাদের যে অধিকার সেগুলো তারা ফিরিয়ে না দেওয়ার যে চেষ্টা, এটা আমরা এখানে দেখতে পাই। এবং পূর্ব বাংলার পাকিস্তানের যে অরাজক শাসন পর্ব শুরু হয় এবং কেন্দ্র ও প্রদেশে ঘন ঘন সরকার পরিবর্তন হতে থাকে, দেশে সামরিক শাসনের বেড়াজালে আবদ্ধ হয়। তাহলে সামরিক শাসনের সূচনাটা হয় মূলত এই যুক্তফ্রন্ট সরকারের পতনের পর থেকে। এখান থেকে আমাদের জানার বিষয় হচ্ছে যুক্তফ্রন্ট সরকারের কার্যাবলীগুলো কি ছিল বা তাদের কিভাবে পতন ঘটে। এখানে আমরা পতনটা দেখলাম যে একটা বাঙালি ও বাঙালি দাঙ্গা, যেটা হচ্ছে আদমজি পাটকল ও কর্ণফুলী কাগজ কলের মধ্যে লাগিয়ে দেওয়া হয়েছিল এবং এটা ছিল পশ্চিম পাকিস্তানের একটা ষড়যন্ত্র এবং এটাকে অজুহাত হিসেবে দাঁড় করিয়ে গভর্নর জেনারেল গুলাম মোহাম্মদ যুক্তফ্রন্ট সরকারকে বরখাস্ত করে ফজলুল হককে গৃহবন্দী করে এবং এর মাধ্যমে কিন্তু এই যুক্তফ্রন্ট সরকারের পতন ঘটে। তাহলে এখানে এমসিকিউ এর জন্য আমরা জানবো যে যুক্তফ্রন্ট সরকার কতদিন ক্ষমতায় ছিল এবং তাদের কিভাবে পতন ঘটলো। এই জিনিসটা জাস্ট আমরা মনে রাখবো। এটা খ মার্কসে আসতে পারে বা অনেক সময় দেখা যায় যে গ ঘতেও আসতে পারে যে যুক্তফ্রন্ট সরকারের পতন কিভাবে ঘটলো তা ব্যাখ্যা করো। তারপরে আমরা আসি সামরিক শাসনের দিকে। আমরা যখন দেখলাম যে এইভাবে যুক্তফ্রন্ট সরকারের যখন পতন ঘটলো, তারপরেও অন্য যারা ক্ষমতায় আসে তারা কোনোভাবে বেশি দিন টিকতে পারে না, আসলেই কোনো না কোনো প্রেক্ষাপটে বা কোনো কারণে তাদেরও পতন ঘটে এবং এটার মাধ্যমে তখন সামরিক শাসক যারা ছিল, অর্থাৎ তৎকালীন সময় সামরিক বাহিনী, তারা ক্ষমতা দখল করতে শুরু করে এবং এই দেশ জুড়ে কি হয়? সামরিক শাসনের সূচনা ঘটে। এবং এখানে প্রথমে আমরা বলতে পারি 1958 সালের 7ই অক্টোবর প্রেসিডেন্ট ইস্কান্দার মির্জা তিনি ক্ষমতা দখল করেন এবং সামরিক আইন জারি করেন। তিনি দায়িত্ব নিয়ে যেসব পদক্ষেপ গ্রহণ করেন তার মধ্যে উল্লেখযোগ্য হলো, অর্থাৎ প্রেসিডেন্ট ইস্কান্দার মির্জা সামরিক শাসন জারি করার পর তিনি কি কাজ করেছিলেন এগুলো আমাদের মুখস্থ করার দরকার নাই, আমরা জাস্ট দেখি তিনি আসলে কি ধরনের কাজগুলো করেছিলেন। 1956 সালের সংবিধান তিনি বাতিল করলেন, অর্থাৎ এই যুক্তফ্রন্ট সরকারের পর্যায়ে 1956 সালের যে সংবিধান হলো সেটাকে তিনি বাতিল ঘোষণা করলেন। 2 কেন্দ্রীয় ও প্রাদেশিক পরিষদ ভেঙে দেওয়া হলো, অর্থাৎ কোনো এরকম 2টা পরিষদ থাকবে না। রাজনৈতিক দলের কার্যক্রম নিষিদ্ধ, অর্থাৎ কোনো রাজনৈতিক দল থাকবে না। 4 বেশ কয়েকজন রাজনৈতিক নেতাকে জেলে প্রেরণ করা হলো।
সকল মৌলিক অধিকার কেড়ে নেওয়া হলো। এটা ছিল এই ইস্কান্দার মির্জার কাজ। অর্থাৎ তিনি তার স্বৈরশাসনকে চূড়ান্ত রূপ দেওয়ার জন্য বা তার যে স্বৈরশাসন সেটাকে তিনি স্থায়ী করার জন্য তিনি যতগুলো পদক্ষেপ নেওয়া প্রয়োজন সবগুলোই তিনি নিয়েছিলেন। এবং এটা কিন্তু আমরা এইগুলো পড়ার মাধ্যমে, এই 5টা যে কাজ সেগুলো পড়ার মাধ্যমে আমরা খুব সহজেই বুঝতে পারি যে তিনি আসলে কি চেয়েছিলেন। তিনি মূলত তার যে সামরিক শাসন সেটাকে তিনি স্থায়ী রূপ দিতে চেয়েছিলেন এবং এজন্যই তিনি সংবিধানটা প্রথমে বাতিল করলেন, তারপরে কেন্দ্রীয় প্রাদেশিক পরিষদ ভেঙে দিলেন, কোন রাজনৈতিক দলের কাজ তিনি নিষিদ্ধ করে দিলেন, কোন রাজনৈতিক দলই থাকবে না, বেশ কয়েকজন রাজনৈতিক নেতাকেও তিনি জেলে প্রেরণ করলেন এবং সকল যে মৌলিক অধিকার ছিল সবগুলি তিনি কেড়ে নিলেন। তারপরে আসি, এই ইস্কান্দার মির্জাকে উৎখাত করা হলো, অর্থাৎ তৎকালীন যে অরাজকতা ছিল তখন হচ্ছে কেউই আসলে খুব বেশি দিন ক্ষমতায় থাকতে পারছিল না, বিভিন্ন প্রেক্ষাপটে বা বিভিন্ন কারণে ক্ষমতার লোভে একজন আরেকজনকে এই ক্ষমতা থেকে উৎখাত করে অন্যজন ক্ষমতা দখল করা শুরু করলো। এবং এটা প্রথমে ছিল রাজনৈতিক ব্যক্তিবর্গের মধ্যে, তারপরে যখন রাজনৈতিক ব্যক্তিবর্গদেরকে বাদ দিয়ে সামরিক বাহিনীর সদস্যরা ক্ষমতা দখল করলো, তখন তাদের নিজেদের মধ্যেও একটা গোলযোগ শুরু হয় এবং একজনকে সরিয়ে আরেকজন ক্ষমতায় আসতে শুরু করলো। এবং এরই মাধ্যমে 1958 সালের 27 অক্টোবর জেনারেল আইয়ুব খান তিনি ইস্কান্দার মির্জাকে উৎখাত করলেন এবং দেশ থেকে বাধ্য করে নিজে ক্ষমতা দখল করলেন এবং তিনি পাকিস্তানের প্রেসিডেন্ট পদে অধিষ্ঠিত হলেন। এবং তিনিও এই সামরিক শাসক ইস্কান্দার মির্জার মতো তিনিও কিছু কাজ করলেন। তার কাজগুলো আমরা দেখি, তিনি মিস্টার আইয়ুব সাহেব তিনি কি ভালো কাজ করলেন। এক, নিজেকে প্রধান সামরিক আইন প্রশাসক হিসেবে ঘোষণা করলেন। পূর্ব ঘোষিত যে 1959 সালের 69তম সাধারণ নির্বাচন সেটা স্থগিত করা হলো, দুর্নীতি ও চোরাচালান দূর করার অঙ্গীকার ব্যক্ত করা হলো এবং রাজনৈতিক দলের উপর নিষেধাজ্ঞা বহাল রাখা হলো। এখানেও তিনি যে কাজগুলো করলেন নামে মাত্র একটা ভালো কাজ দেখানোর চেষ্টা, কিন্তু মূলত তারও উদ্দেশ্য ছিল তার যে সামরিক শাসন সেটাকে তিনি স্থায়ী রূপ দেওয়া, অর্থাৎ তিনি পাকিস্তানের প্রেসিডেন্ট হিসেবে যে স্থায়ী হওয়া সেইটাই তার উদ্দেশ্য ছিল এবং এই জন্যই তিনি কিন্তু এই কাজগুলা করেছিলেন। এবং তিনি তার সামরিক শাসনকে দীর্ঘস্থায়ী করার লক্ষ্যে আইয়ুব খান একটা মৌলিক গণতন্ত্র নামক একটি ব্যবস্থা চালু করেন। এখন আমরা যদি জিজ্ঞাসা করি যে মৌলিক গণতন্ত্রটা আসলে কি, এটা যদি তোমরা বুঝতে চাও তাহলে এখানে এই মৌলিক গণতন্ত্র মূলত হচ্ছে একটা পরোক্ষ গণতান্ত্রিক সিস্টেম। নর্মালি আমাদের যে গণতন্ত্র, এই দেশে যে গণতন্ত্র, তা কিছুদিন পরে আমাদের জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে, এখানে কিন্তু আমরা যারা ভোটার রয়েছে অর্থাৎ 18-এর উপরে যারা রয়েছে সকলেই কিন্তু ভোট দিব। আমরা সকলেই অর্থাৎ সকল শ্রেণী পেশার মানুষজন যারাই ভোটার হয়েছে বা 18+ যাদের বয়স সকলেই কিন্তু এই নির্বাচনে ভোট দেবে এবং তাদের রায়ের মাধ্যমেই কিন্তু প্রত্যেক অঞ্চলের অর্থাৎ প্রত্যেকটা আসনে সংসদ সদস্য নির্বাচিত হবে এবং এখানে কিন্তু আমাদের সকলের পছন্দের প্রার্থীটাকে আমরা নির্বাচিত করব এবং তিনিই কিন্তু ক্ষমতায় যাবেন। চাইলেই বিশেষ কোনো গোষ্ঠী বা বিশেষ কোনো শ্রেণী পেশার মানুষ কিন্তু কোনো সংসদ সদস্য হইতে পারবে না। এখানে যদি নির্বাচন সুষ্ঠু হয় তাহলে সকল জনগণ যাদেরকে রায় দিবে তারাই কিন্তু ক্ষমতায় যাবে। কিন্তু এই মৌলিক গণতন্ত্র হচ্ছে এরকম একটা গণতন্ত্র যেখানে সকলেই ভোট দিতে পারে না। নর্মালি আমরা যেভাবে সকলেই ভোট দিই, এই মৌলিক গণতন্ত্রে সবাই ভোট দিতে পারে না। এখানে বিশেষ একটা শ্রেণী পেশার তৈরি করা হয় বা একটা বিশেষ গোষ্ঠী তৈরি করা হয় যেখানে তারা আমাদের প্রতিনিধি হিসেবে কাজ করবে, অর্থাৎ সাধারণ জনগণের প্রতিনিধি হিসেবে কাজ করবে। এটা হইতে পারে 50,000, হইতে পারে 10,000, হইতে পারে 80,000। এই জনপ্রতিনিধিগুলা কি করবে, তারা যে কেন্দ্রীয় নেতৃত্ব অর্থাৎ প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী বা বিভিন্ন মন্ত্রী তারা নির্বাচিত করবে। এইটাই ছিল মৌলিক গণতন্ত্রের বিষয়বস্তু। এবং এটাকে যদি আমরা আরেকটু ক্লিয়ারলি বোঝাতে যাই তাহলে আমরা এভাবে বলতে পারি, পূর্ব পাকিস্তান এবং পশ্চিম পাকিস্তান থেকে টোটালি 80,000 নির্বাচিত ইউনিয়ন কাউন্সিল সদস্য বা নির্বাচক মণ্ডলী গঠনের সিদ্ধান্ত গৃহীত হয়। তাহলে এখানে কি করা হলো, সকল জনগণকে বাদ দেওয়া হলো। এখানে সকল জনগণ ভোট দিতে পারবে না, ভোট দিতে পারবে শুধুমাত্র নির্বাচিত 80,000 ইউনিয়ন কাউন্সিল সদস্য। এই 80,000 সদস্যরাই ভোট দিয়ে কেন্দ্রীয় নেতৃত্ব নির্বাচিত করবে বা প্রেসিডেন্ট নির্বাচনটা তারাই করবে। এবং এই নির্বাচক মণ্ডলীর যে সদস্য অর্থাৎ 80,000 যে ইউনিয়ন কাউন্সিল রয়েছে তারাই কি করবে, এখানে ভোট দিবে, তারাই কেন্দ্রীয় নেতৃত্ব নির্বাচিত করবে এবং তাদের ভোটে রাষ্ট্রপতি বলো, জাতীয় পরিষদ বলো, প্রাদেশিক পরিষদ বলো, সকল সদস্য নির্বাচিত হবে শুধুমাত্র তাদের ভোটে। এবং এখানে আইয়ুব সাহেব তিনি মূলত এই যে 80,000 সদস্য সেটা তিনি তার যে লোকজন তাদেরকেই তিনি এই নির্বাচক মণ্ডলী বা এই যে ইউনিয়ন কাউন্সিল সদস্য তাদেরকেই তিনি নির্বাচিত করেন যেন তাকে ভোট দেয় এবং তিনি যেন দীর্ঘস্থায়ীভাবে ক্ষমতায় থাকতে পারে। এই চেষ্টাটাই তার ছিল এবং এটাই ছিল হচ্ছে মৌলিক গণতন্ত্র। এবং এর মাধ্যমেই কিন্তু
একটা পরোক্ষ নির্বাচন পদ্ধতি, যেখানে সকল সাধারণ জনগণ ভোটার না, একটা নির্দিষ্ট অংশ ভোটার, যাদেরকে আমরা বলতে পারি নির্বাচক মণ্ডলী অথবা নির্বাচিত ইউনিয়ন কাউন্সিল সদস্য, এই ব্যক্তিগণ কি করবেন, রাষ্ট্রপতি নির্বাচন করবেন, জাতীয় পরিষদের সদস্য বলুন বা প্রাদেশিক পরিষদের সদস্য, তারাই নির্বাচিত করবে এবং এদের ভোটে, অর্থাৎ ৮০,০০০ যে সদস্য, তাদের ভোটেই সকল প্রকার নেতৃত্ব বলো, অর্থাৎ রাষ্ট্রপতি থেকে শুরু করে অন্যান্য যে সংসদ সদস্য ছিল সেগুলো তারাই নির্বাচিত করবে এবং এর মাধ্যমে একটা পরোক্ষ নির্বাচন পদ্ধতির সূচনা হলো। এটাই হচ্ছে মৌলিক গণতন্ত্র। আর ১৯৬৫ সালে ৮০,০০০ কাউন্সিল সদস্যের ভোটে তিনি প্রেসিডেন্ট নির্বাচিত হন এবং সামরিক শাসনের ফলে সকল ক্ষমতা কেন্দ্রীভূত হয় পশ্চিম পাকিস্তানি শাসকদের হাতে এবং পূর্ব পাকিস্তানের সকল ক্ষেত্রে বৈষম্য চরম আকার ধারণ করতে থাকে। তাহলে কি কহিল, এই যে মৌলিক গণতন্ত্র, এটার মাধ্যমে আইয়ুব খান তিনি নিজের ক্ষমতাটাকে মোটামুটি একটা স্থায়ী রূপ দেওয়ার চেষ্টা করেছিলেন এবং সেদিকে তিনি যাচ্ছিলেন এবং এখানে তিনি ১৯৬৫ সালের যে নির্বাচন, এখানে তিনি তাদের ভোটে প্রেসিডেন্ট নির্বাচিত হন। কেনই হবেন না, তিনি এই যে ৮০,০০০ সদস্য নির্বাচিত করলেন, তারা সকলেই ছিল তার অনুগত শ্রেণী পেশার মানুষ, তাদের অনুগত যে লোকজন ছিল তাদেরকেই তিনি এই ইউনিয়ন কাউন্সিলের সদস্য করেন এবং তাদের ভোটে তিনি প্রেসিডেন্ট নির্বাচিত হন এবং নির্বাচিত হওয়ার পর টোটাল পাকিস্তানের যে ক্ষমতা বা শাসনভার, এটা এই সামরিক বাহিনীর পশ্চিম পাকিস্তানের একটা অংশের হাতে চলে যায় এবং তারাই দেশব্যাপী নিজেদের কার্যক্রম পরিচালনা করে, অর্থাৎ দেশের কার্যক্রম পরিচালনা করে এবং এই ব্যক্তিবর্গ যত দিক দিয়ে পূর্ব পাকিস্তানের জনগণকে শোষণ করা যায় বা তাদের প্রতি বৈষম্য করা যায়, সকল দিক দিয়ে তারা বৈষম্যটা করে এবং এই বৈষম্যের চিত্রটা আমরা একটু যদি দেখি, প্রথমে অর্থনৈতিক বৈষম্যটা যদি দেখি, কিভাবে অর্থনৈতিক বৈষম্য করা হলো। নর্মালি পাকিস্তান সরকারের বৈষম্যমূলক নীতির কারণে পূর্ব বাংলার চেয়ে পশ্চিম পাকিস্তানের অনেক বেশি অর্থনৈতিক সুবিধা লাভ করেছিল, এটা সাধারণ কথা, যেহেতু তারা ক্ষমতায় ছিল তারা অবশ্যই বেশি সুবিধা লাভ করবে এবং এটা কতটা তীব্র সেটা যদি আমরা একটু দেখি, দেখো ১৯৫৫ থেকে ১৯৫৬ এবং ১৯৫৯ থেকে ১৯৬০ যে অর্থ বছর ছিল, এখানে পূর্ব পাকিস্তান লাভ করেছিল টোটাল বাজেট বরাদ্দের ১১,৩৮০,০০০ টাকা। অপরদিকে পশ্চিম পাকিস্তান পেয়েছিল ৫০০ কোটি টাকা, অর্থাৎ প্রায় ৪ গুণেরও বেশি টাকা পেয়েছিল পশ্চিম পাকিস্তান। তারপর যদি দেখি ১৯৬০, ৬১, ১৯৬৪, ৬৫ সালে পূর্ব পাকিস্তানের জন্য বরাদ্দ ছিল ৬৪৮ কোটি টাকা আর পশ্চিম পাকিস্তানের ক্ষেত্রে তা ছিল ২২,২৩০ কোটি টাকা। তাহলে দেখো এখানে কত শত গুণ বেশি টাকা দেওয়া হলো বাজেটের জন্য, অর্থাৎ অর্থনৈতিক দিক দিয়ে আমরা বিবেচনা করছি। অর্থনৈতিক দিক দিয়ে আমরা যদি বিবেচনা করি তাহলে এটার বৈষম্যের যে চিত্র, এই লেখাটা পড়ার পর সকলের চোখে কিন্তু স্পষ্ট হয়, যেখানে পূর্ব পাকিস্তানে মাত্র ৬৪৮ কোটি টাকা বরাদ্দ দেওয়া হলো, একইভাবে পশ্চিম পাকিস্তানে ২২,২৩০ কোটি টাকা বাজেট দেওয়া হলো, যেখানে এই পুরো দেশের যে অর্থনৈতিক কাঠামো, এটা আমাদেরই টাকা দিয়ে চলতো বা পূর্ব পাকিস্তানের জনগণের যে ফসল, তাদের ফসল বা তাদের পরিশ্রমী উপার্জিত টাকা, তাদের ট্যাক্স দিয়েই এই দেশ চলতো, পুরো পাকিস্তান চলতো। কিন্তু বাজেটের বেলায় আমরা তাদের চেয়ে কয়েক শত গুণ কম টাকা পেতাম। তারা যেখানে ২২,২৩০ কোটি টাকা পায়, সেখানে পূর্ব পাকিস্তান পেত মাত্র ৬৪৮ কোটি টাকা। এই কথাটা দেখার মাধ্যমে আমরা সকলেই কিন্তু স্পষ্টভাবেই বোঝা যায় যে ঠিক কতটা অর্থনৈতিক বৈষম্য করা হয়েছিল। আর যদি পরীক্ষাতে এটা সিকিউতে আসতে পারে যে পূর্ব পাকিস্তানের যে অর্থনৈতিক বৈষম্য ছিল, সেই দৃশ্যটা তুমি তুলে ধরো বা সেই চিত্রটা তুমি ব্যাখ্যা করো, তখন আমরা এইভাবে এই যে বাজেটের যে পরিমাণগুলো, সেইগুলো বলার মাধ্যমে কিন্তু আমরা অর্থনৈতিক বৈষম্যের চিত্রটা তুলে ধরতে পারি। পাশাপাশি পূর্ব বাংলার পাট, চা, চামড়া প্রভৃতি বিদেশে রপ্তানি করে যে বৈদেশিক মুদ্রা অর্জিত হতো, তার সিংহভাগ পশ্চিম পাকিস্তানিদের উন্নয়নে ব্যয় করা হতো। তাহলে দেখো এখানে আমাদের পাট, আমাদের চা, আমাদের চামড়া ইত্যাদি বিক্রি করে বিদেশে যে রপ্তানি করার মাধ্যমে বৈদেশিক মুদ্রা অর্জন করা হতো, এইটার সিংহভাগ তারা নিজেদের কাজে ব্যয় করতো। আমাদের টাকা আমাদের কাজে ব্যবহৃত হতো না বা আমাদের জন্য এটা ব্যয় করা হতো না, এটা ব্যয় করা হতো পশ্চিম পাকিস্তানিদের জন্য, কারণ তারা তখন শাসক, তারা ক্ষমতায় ছিল, তারা নিজেদের স্বার্থে এই আমাদের টাকা দিয়ে তারা নিজেদের স্বার্থ হাসিল করত। তাহলে এই ছিল মোটামুটি অর্থনৈতিক বৈষম্যের চিত্র। তারপরে আসি প্রশাসনিক বৈষম্য। এখানে এই চিত্রটা আরো তীব্র। এখানে দেখো প্রেসিডেন্টের যে সচিবালয় ছিল, এখানে পূর্ব পাকিস্তান থেকে নিয়োগ দেওয়া হতো মাত্র 19%, পশ্চিম পাকিস্তান থেকে ছিল 81%। তাহলে এখন আমরা কি পড়ছি, প্রশাসনিক বৈষম্যটা কিরকম ছিল। পরীক্ষা যদি আসে প্রশাসনিক বৈষম্য ব্যাখ্যা করো, তখন আমরা এই
যে আলোচনাগুলো এগুলোর মাধ্যমে ব্যাখ্যা করতে পারি। তারপর দেখো দেশ সংখ্যার ক্ষেত্রে 8.1% ছিল পূর্ব পাকিস্তান থেকে, আর 91.9% ছিল পশ্চিম পাকিস্তান থেকে। তাহলে দেখো এখানে 5 গুণ বেশি। তারপরে আসি শিল্পক্ষেত্রে 25.7% ছিল পূর্ব পাকিস্তান এবং 74.3% ছিল পশ্চিম পাকিস্তান। তাহলে এই যে দেখো প্রশাসনের যে বৈষম্য, যেটা আমরা পূর্ব পাকিস্তানের ভূমিকা যেখানে অতি নগণ্য ছিল, এবং এখানে এটা 1966 সালের পাকিস্তান প্রশাসনের চিত্রটা এরকম ছিল যে প্রেসিডেন্টের সচিবালয়ে 19% থাকতো পূর্ব পাকিস্তান, পশ্চিম পাকিস্তানে থাকতো 81%। দেশ সরকার ক্ষেত্রে 8.1% ছিল পূর্ব পাকিস্তানের, আর 91.9% ছিল পশ্চিম পাকিস্তানে, যেখানে প্রায় 10 গুণেরও বেশি ছিল এই পশ্চিম পাকিস্তানি। পরবর্তীতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দিকে যদি যাই, 22.7% ছিল পূর্ব পাকিস্তান, 77.3% পশ্চিম পাকিস্তান। তথ্যের ক্ষেত্রে 20.1% পূর্ব পাকিস্তান, 79.9% পশ্চিম পাকিস্তান। শিক্ষার ক্ষেত্রে গেলে 23.7 পূর্ব, 72.7% হচ্ছে পশ্চিম পাকিস্তান। তারপরে স্বাস্থ্যের ক্ষেত্রে একই অবস্থা, 19% আর 81%। আইন 35-65, কৃষি 21-79। তো এই যে দেখো চিত্রটা, প্রত্যেকটা খাতে প্রত্যেকটা ক্ষেত্রেই আমাদের থেকে তারা কয়েক গুণ বেশি সুবিধা ভোগ করছে, বা তাদের প্রশাসনিক যে বৈষম্য সেটার চিত্রটা এখানে আমরা যদি এই আলোচনাগুলো পড়ি, তার মাধ্যমে আমরা স্পষ্টভাবেই বুঝে যাই যে ঠিক কতটা প্রশাসনিক বৈষম্য করা হয়েছিল পূর্ব পাকিস্তানের জনগণের প্রতি, যেখানে তাদের জনগণের সংখ্যা এবং আমাদের জনগণের সংখ্যা কিন্তু প্রায় সমান, বা কিছু দিক দিয়ে আমরা বেশিও ছিলাম, কিন্তু এই যে খাতগুলো বা প্রশাসনিক ক্ষেত্রে তাদের সংখ্যাটা আমাদের থেকে 4 থেকে 5 গুণ বেশি। যদি অল্প বেশি হইতো বা 1 গুণ হইতো তারপরেও মানা যেত, যে এখানে দেখো 5 গুণ, 4 গুণ, 10 গুণও বেশি তাদের মানুষ ছিল। এই গুরুত্বপূর্ণ ক্ষেত্রগুলোতে তারাই দখল করেছিল, এবং বাঙালিকে তারা যতটুকু ভাবে দমিয়ে রাখা যায় তারা পুরোটাই দমিয়ে রেখেছিল বা তাদের প্রতি বৈষম্য করেছিল। তাহলে এই হচ্ছে প্রশাসনিক বৈষম্যের চিত্র। যদি পরীক্ষাতে আসে যে প্রশাসনিক বৈষম্যটা কিরকম ছিল ব্যাখ্যা করো, তখন আমরা এখান থেকে তুমি চাইলে এই চার্টটাও সরাসরি তুলে দিতে পারো। আবার যদি চার্ট মনে না থাকে, তোমার যতগুলো ইনফরমেশন মনে থাকে এগুলো তুমি তোমার মতো করে লিখে লিখে ব্যাখ্যা করো। যে ধরো তোমার চার্ট মনে নাই, তোমার এই 3টা ইনফরমেশন মনে আছে, প্রেসিডেন্টের সচিবালয়, দেশ রক্ষা, শিল্প, এগুলো তুমি তোমার মতো করে ব্যাখ্যা করো যে পূর্ব পাকিস্তানে ছিল মাত্র 19% এবং 81% ছিল পশ্চিম পাকিস্তানের। এটা কোথায়? প্রেসিডেন্টের সচিবালয়। এভাবে তুমি তোমার মতো করে লিখেও ব্যাখ্যা দিতে পারো। যদি সবগুলো মনে না থাকে, যে কয়েকটা মনে থাকবে তুমি বেশ কয়েকটা মুখস্থ করো, এগুলাই যদি ব্যাখ্যাতে আসে দিয়ে দিবা। তাহলেই এই প্রশাসনিক বৈষম্যের এখান থেকে যদি সিকিউ আসে তুমি ভালো উত্তর লিখতে পারবা। জাস্ট কয়েকটা পয়েন্ট তুমি মনে রাখো। তারপরে দেখি সেনাবাহিনীতে কি ধরনের বৈষম্য করা হয়েছিল। সেনাবাহিনীতে বৈষম্য করার ক্ষেত্রে প্রথমে আমরা জেনারেলের দিকে যাই, যেটা সর্বোচ্চ পদ। এই জেনারেলে পশ্চিম পাকিস্তান থেকে ছিল 3 জন, আর পূর্ববঙ্গের 1 জন নাই, 0। মেজর জেনারেল 20 জন ছিল পশ্চিম পাকিস্তানে, পূর্ব পাকিস্তানে ছিল 0। তারপরে ব্রিগেডিয়ারে 34 জন ছিল হচ্ছে পশ্চিম পাকিস্তান, 0 পূর্ব পাকিস্তান। অর্থাৎ উচ্চ পদস্থ যে 3টা পদ, এই 3টা পদের মধ্যে একটাতেও পূর্ব পাকিস্তানের কেউ নাই। তারপরে কর্নেল 49 জন পশ্চিম পাকিস্তান, 1 জন পূর্ব পাকিস্তান। লেফটেন্যান্ট কর্নেল 198 জন পশ্চিম পাকিস্তান, পূর্ব পাকিস্তানের মাত্র 2 জন। মেজর 590 জন ছিল পশ্চিম পাকিস্তানের, পূর্ব পাকিস্তানের মাত্র 10 জন। নৌবাহিনী অফিসার একই চিত্র, বিমান বাহিনী অফিসার 640-48। এই যে দেখো সেনাবাহিনীর ক্ষেত্রে বৈষম্যটা আমরা দেখি, উচ্চপদস্থ 3টা পদ, এটাতে একটাতেও ছিল না পূর্ব পাকিস্তানের কেউ। আবার যেগুলো নিম্ন পদের রয়েছে বা মোটামুটি অফিসার ক্যাটাগরি, এখানেও অল্প কিছু সংখ্যক ছিল পূর্ব পাকিস্তানের, অধিকাংশই তারা তাদের নিজেদের লোক এখানে প্রবেশ করায়, এবং এরই মাধ্যমে কিন্তু পদোন্নতি বলো বা নিয়োগ, সকল ক্ষেত্রেই পূর্ব পাকিস্তানের জনগণদেরকে তারা তীব্রভাবে দমন করে, এবং এখানে তারা এই পূর্ব পাকিস্তানের জনগণের প্রতি নিজেদের মতো করে যতটুকু সম্ভব বৈষম্য করা পুরোটাই তারা করেছিল। এবং এই প্রেক্ষাপটে এই চিত্রটা মূলত আমরা পাই হচ্ছে 1956 সালের দৈনিক ডন পত্রিকায় একটা প্রতিবেদন, যেখানে এই অবস্থানটা তুলে ধরা হয়েছিল, যেখানে পূর্ব পাকিস্তান ও পশ্চিম পাকিস্তানের জনগণের মধ্যে সেনাবাহিনীতে কীরকম সদস্য ছিল তার একটা চিত্র। এখানে যদি পরীক্ষাতে আসে যে সেনাবাহিনীতে বৈষম্যটা কীরকম ছিল ব্যাখ্যা করো, তখন তুমি এই কয়েকটা পয়েন্ট, যে জেনারেল, মেজর জেনারেল এবং ব্রিগেডিয়ারে একজনও ছিল না পূর্ব পাকিস্তানের, পাশাপাশি যে কয়েকটা দেওয়া আছে ক্যাটাগরি, এই ক্যাটাগরিগুলোর মধ্যে তুমি 2-3টা মনে রাখতে পারো। পরীক্ষাতে যদি বৈষম্যটার ব্যাখ্যা চাই, তুমি এইভাবে এই কয়েকটা পয়েন্ট আলোচনা করে ব্যাখ্যাটা দিতে পারবা।
আর এগুলো কিন্তু সবগুলা হুবহু মুখস্থ করার দরকার না। এখান থেকে কিন্তু এমসিকিউ এইভাবে আসবে না যে নৌবাহিনী অফিসারে কতজন বাঙালি ছিল, এইভাবে একদম হুবহু আসবে না। তুমি জাস্ট তোমার মতো করে কয়েকটা মুখস্থ রাখতে পারো। আর যদি এক্সাক্ট সংখ্যাটা তোমার মনে নাও থাকে, এই তিনটা অন্তত তোমার মনে থাকবে যে উচ্চপদস্থ 3টা পদ, এখানে একজনও বাঙালি ছিল না, আর যেখানে পশ্চিম পাকিস্তান থেকে 3 জন, 20 জন ও 34 জন ছিল। এই পয়েন্টটা অন্তত তোমার সকলেরই মনে থাকবে। বাকি যে 2-1টা মনে থাকে সেই আলোকে ব্যাখ্যা করবা যদি সিকিউতে আসে যে সেনাবাহিনীতে যে বৈষম্য ছিল পূর্ব পাকিস্তানের প্রতি, সেটা তুলে ধরো, তখন তুমি এই পয়েন্টগুলো আলোচনার মাধ্যমে ব্যাখ্যাটা দিবা। তারপর শিক্ষাক্ষেত্রে কিরকম বৈষম্য করা হলো দেখো। পাকিস্তান সৃষ্টির আগে পূর্ব বাংলা পশ্চিম পাকিস্তানের চেয়ে প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষায় এগিয়ে ছিল, কিন্তু যখন পাকিস্তান সৃষ্টি হলো তারপরে শিক্ষা খাতে বাজেট বরাদ্দে পশ্চিম পাকিস্তান পূর্ব পাকিস্তানের দ্বিগুণের চেয়ে বেশি বরাদ্দ লাভ করতে থাকে, এবং আমাদেরকে একদমই বাজেট দেওয়া হতো না বললেই চলো, অর্থাৎ নামমাত্র একটা বাজেট দেওয়া হতো, যার কারণে আমরা শিক্ষাক্ষেত্রে পশ্চিম পাকিস্তানের চেয়ে অনেকটা পিছিয়ে পড়ি। কিন্তু পূর্বে কিন্তু আমরা তাদের চেয়ে এগিয়েছিলাম, শুধুমাত্র বাজেট বরাদ্দটা না পাওয়ার জন্য পূর্ব পাকিস্তানের যে শিক্ষা কাঠামো সেটা পশ্চিম পাকিস্তানের চেয়ে অনেক গুণ খারাপ হয়ে যায়। তারপর সামাজিক বৈষম্যটা যদি দেখি, এই যে পাকিস্তানের বৈষম্যমূলক নীতি, এটার কারণে পূর্ব পাকিস্তানের যে মধ্যবিত্তের বিকাশ এটা প্রায় মন্থর হয়ে যায়, এবং বাঙালির যে অর্থনীতি সেটা দুর্বল হয়ে যায়, অর্থাৎ পূর্ব পাকিস্তানের অর্থনীতিটা অনেকটা দুর্বল হয়ে ওঠে, এবং উভয় অঞ্চলের মধ্যে যে বৈষম্য এটা কয়েক গুণ বেশি বৃদ্ধি পায়, এবং মানুষ প্রতিবাদ করে আন্দোলনের দানা বেঁধে ওঠে। অর্থাৎ যখন এই ধরনের বৈষম্য করা হয় তখন কারো পক্ষে চুপ থাকা সম্ভব নয়, এবং এই যে প্রতিটা পদে পদে বাঙালিদের প্রতি বা পূর্ব পাকিস্তানের জনগণের প্রতি বৈষম্যটা করা হলো, এরপরে তাদের মনে একটা তীব্র বাসনা জাগলো যে আমাদের স্বায়ত্তশাসন প্রয়োজন বা আমাদের নিজেদের একটা রাষ্ট্র প্রয়োজন। এই চেতনাটা কিন্তু এই বৈষম্যের পর ধীরে ধীরে প্রতিটা বাঙালির মনে জাগ্রত হয়, এবং এই যে আমাদের স্বাধীনতা আন্দোলন বলে 71-এ যে স্বাধীন রাষ্ট্রটা আমরা পাই, এটা কিন্তু হুট করে কেউ মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়েনি। এই যে তাদের বৈষম্য, এই বৈষম্যের পরে কিন্তু ধীরে ধীরে বাঙালিদের মনে এই একটা স্বাধীনতার আকাঙ্ক্ষা জাগে, এবং তারা নিজেদের একটা রাষ্ট্রের উপলব্ধিতা তারা নিজেদের মধ্যে ধারণ করে, এবং এরই প্রেক্ষাপটে কিন্তু এটা চূড়ান্ত প্রকাশ ঘটে আমরা 71-এর যে 9 মাসের সংগ্রাম, যেখানে আমরা 30 লক্ষ শহীদ বাঙালির বিনিময়ে আমরা আমাদের স্বাধীন রাষ্ট্রটা পাই। এই যে স্বাধীন রাষ্ট্র পাওয়া বা এই যে স্বাধীনতা, এটার আকাঙ্ক্ষাটা কিন্তু একদিনের সৃষ্টি হয়নি। এই যে আমরা বৈষম্য চিত্রগুলো দেখলাম, এর মাধ্যমে আমি নিজেও বা তুমি যখন এই ক্লাসটা পড়ছো বা এই চিত্রগুলো তুমি যখন দেখছো, তখন তোমার মধ্যেও কিন্তু একটা বিদ্রোহী ভাব জেগে ওঠে। এই যে বিদ্রোহী ভাবটা এটা ধীরে ধীরে প্রত্যেকটা বাঙালির মধ্যে জেগে ওঠে, যার কারণে কিন্তু 1971-এ এরকম একটা স্বাধীনতার যুদ্ধ শুরু হয়, এবং আমরা আমাদের যে কাঙ্ক্ষিত স্বাধীনতা পাই এবং আমাদের স্বাধীন বাংলাদেশ নামক একটা রাষ্ট্রের জন্ম হয়। এটা কিন্তু এই ধরনের বৈষম্যের প্রেক্ষিতে যখন সকলের মনে স্বাধীনতার দানাটা বেঁধে উঠলো, তখনই কিন্তু এটার সূচনা হয়। তারপরে আমরা জানবো হচ্ছে সামরিক শাসন বিরোধী আন্দোলন। আমরা দেখলাম মোটামুটি কি ধরনের বৈষম্য আমাদের প্রতি করা হলো। এখন আমরা এই সামরিক শাসক যারা ছিল তাদের বিরুদ্ধে সামরিক শাসনের বিরুদ্ধে আন্দোলনটা শুরু হয়, কিভাবে শুরু হলো এবং কি ধরনের আন্দোলন ছিল, এগুলো আমরা একটু দেখি। প্রথমে আইয়ুব খানের সামরিক শাসনের বিরুদ্ধে 1961 সাল থেকে পূর্ব পাকিস্তানে আন্দোলন শুরু হয়, এবং 1962 সালের জানুয়ারি মাসে বাঙালিদের প্রিয় নেতা ও পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী শহীদ হুসেন সোহরাওয়ার্দীকে গ্রেফতার করা হলে আন্দোলন আরও তীব্র হয়ে ওঠে। এরপর 1962 সালে আইয়ুবের প্রস্তাবিত যে শাসনতন্ত্র, এটার বিরুদ্ধে ছাত্র সমাজ প্রতিবাদ মুখর হয়ে ওঠে, এবং ছাত্র সমাজের যে 15 দফা কর্মসূচি ছিল, 15 দফা কর্মসূচি, এটা ঘোষণা করা হলে শিক্ষানীতি বিষয়ক ছাত্রদের আন্দোলনে বিভিন্ন পেশাজীবীও অংশগ্রহণ করে, এবং এই সঙ্গে সাংবিধানিক শাসন পুনঃপ্রতিষ্ঠার লক্ষ্যে জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট বা এনডিএফ গঠিত হয়, এবং এই সংগঠন আইয়ুব খানের সামরিক শাসন বিরোধী আন্দোলন গড়ে তোলে, এবং 1965 সালের প্রেসিডেন্ট নির্বাচন উপলক্ষে রাজনৈতিক দলগুলো সামরিক শাসন বিরোধী বক্তব্য নিয়ে জনগণের কাছে যাওয়ার সুযোগ পায়। তাহলে দেখো, এই যে সামরিক শাসন বিরোধী আন্দোলন, এটা 1961 সাল থেকেই শুরু হয়, এবং 62 সালের যে শিক্ষা আন্দোলন আছে, এখানে এটা আমরা একটা মোটামুটি পরিণতির দিকে যাওয়ার একটা বার্তা পাই, এবং এখানে যখন 1965 সালের প্রেসিডেন্ট নির্বাচন হওয়ার একটা বার্তা পাওয়া যায়, সেখানে যতগুলো রাজনৈতিক দল ছিল তারা সকলেই এই বক্তব্যটা, অর্থাৎ সামরিক শাসন যে তারা চায় না, এইটা জনগণের কাছে তারা তুলে ধরে, তাদের বিভিন্ন অসুবিধার কথা বা এই যে বৈষম্যের চিত্রগুলো, এগুলো জনগণের কাছে তারা তুলে ধরে। এই প্রেক্ষাপটে সকলেই এই সামরিক শাসনের বিরুদ্ধে নিজেদের মতো করে প্রতিবাদী হয়ে ওঠে বা প্রতিবাদ শুরু করে। আর এর মধ্যে একটা গুরুত্বপূর্ণ বিষয় ছিল হচ্ছে 6 দফা, এবং এই 6 দফাটা কি, এটা কে ঘোষণা করেন, এবং এই 6 দফার মধ্যে কি কি ছিল, দাবি ছিল, সেগুলো আমরা একটু বিস্তারিত এখন পড়ব। প্রথমে আমরা বলতে পারি যে 1965 সালে পাকিস্তান ও ভারতের মধ্যে একটা যুদ্ধ হয়েছিল, যে যুদ্ধের সময় পূর্ববঙ্গ তদানীন্তন পূর্ব পাকিস্তানের জনগণ ছিল
সম্পূর্ণ অরক্ষিত এবং এখানে পাকিস্তানের কেন্দ্রীয় সরকারের কাছে এই অঞ্চল সুরক্ষার কোনো গুরুত্বই ছিল না। অর্থাৎ এই ভারত পাকিস্তান যুদ্ধের মধ্যে তারা এই পূর্ব পাকিস্তানকে নিয়ে তাদের কোনো মাথা ব্যথা ছিল না। তারা নিজেদের সুরক্ষা করলেও পশ্চিম পাকিস্তানের পুরোপুরি সুরক্ষা দিল, কিন্তু পূর্ব পাকিস্তানকে সম্পূর্ণ অরক্ষিত তারা রাখলো। সেখানে কোনো ধরনের কোনো পদক্ষেপ তারা নেয়নি। শুধুমাত্র ভারতের দয়ার উপর ছেড়ে দেওয়া হয়েছিল পূর্ব বাংলাকে, এবং ভারত যদি সে সময় পূর্ব পাকিস্তানে আক্রমণ চালাতো তাহলে হয়তো এই পূর্ব পাকিস্তানে তখন ভারতের দখলেই চলে যেত। এবং এই সময় ইসলাম বিপন্ন হওয়ার কথা বলে এবং রবীন্দ্রসঙ্গীতকে হিন্দু সংস্কৃতি ও নজরুল ইসলামের গানে হিন্দুয়ানির অভিযোগ তুলে এসবের চর্চা বন্ধ করার চেষ্টা করে পাকিস্তানি যে শাসক গোষ্ঠী ছিল। এবং পূর্ব পাকিস্তানের জনগণ নিজেদের সংস্কৃতি, ইতিহাস, ঐতিহ্য ও রাজনৈতিক অধিকার রক্ষার জন্য সাহিত্য শাসনের গুরুত্ব নতুনভাবে উপলব্ধি করে। অর্থাৎ প্রতিটা ক্ষেত্রেই তারা আমাদেরকে বাধা দেওয়া শুরু করলো। যেখানেই তারা বাঙালিদের একটু উন্মেষের চিন্তা পায় বা যেখানেই তারা দেখে যে একটু বাঙালি জাতীয়তাবাদের বিকাশের গন্ধ পায়, সেখানেই তারা বাধা দান করে, যার একটা রূপ আমরা দেখতে পাই যে তারা রবীন্দ্রসঙ্গীতকে হিন্দু সংস্কৃতি, নজরুল ইসলামের গানকে তারা হিন্দুয়ানি ইত্যাদি বলে অভিযোগ শুরু করলো এবং এগুলার চর্চা তারা বন্ধ করলো। এর প্রেক্ষাপটে পূর্ব পাকিস্তানের জনগণ নিজেদের যে সংস্কৃতি, ইতিহাস, ঐতিহ্য এবং রাজনৈতিক যে অধিকার, সেটার জন্য তারা যে সাহিত্য শাসন প্রয়োজন বা স্বাধীনতা প্রয়োজন, সেটার গুরুত্ব তারা উপলব্ধি করে। এবং এই যে ঘটনাগুলো, এগুলোর প্রেক্ষাপটে আইয়ুব খানের নির্যাতন নিপীড়নের পটভূমিতে শেখ মুজিবুর রহমান বাঙালি জাতির মুক্তির সনদ হিসেবে 6 দফা দাবি উপস্থাপন করেছিলেন। তাহলে এই 6 দফা দাবিটা কি ছিল? এই যে প্রেক্ষাপটগুলো আমরা পড়লাম, তাদের যে সামরিক শাসন, তাদের যে বৈষম্যের চিত্র বা তাদের যে দমন নিপীড়ন এবং নির্যাতন, এইটার বিরুদ্ধে বা এইটার পটভূমিতেই শেখ মুজিবুর রহমান বাঙালি জাতির মুক্তির সনদ হিসেবে 6 দফা দাবি উপস্থাপন করেন। আর এই 6 দফাকে বলা হয় কি? বাঙালি জাতির মুক্তির সনদ। তাহলে এটা আমরা মনে রাখবো যে বাঙালি জাতির মুক্তির সনদ কি? 6 দফা, এবং এটার উপস্থাপক ছিলেন শেখ মুজিবুর রহমান। এবং এই 6 দফার যে দাবি, আমি আগেও বলেছি যে এই 6 দফা ছিল মূলত হচ্ছে ছাত্রদের যে 11 দফা ছিল এবং 21 দফা, যেগুলো আমরা আগে পড়ে আসছি। এই 6 দফা ছিল মূলত এই 11 দফা এবং 21 দফারই সারসংক্ষেপ, অর্থাৎ এই তিনটারই বিষয়বস্তু ছিল মূলত একটাই। আর এই ঐতিহাসিক 6 দফা, এটার প্রবক্তা ছিলেন শেখ মুজিবুর রহমান, এবং এইটা পূর্ব বাংলার জনগণের প্রতি পাকিস্তান রাষ্ট্রের চরম বৈষম্যমূলক আচরণ ও অবহেলার বিরুদ্ধে আন্দোলন সংগ্রামের গভীর ও সুস্পষ্ট রূপ লাভ করে। এবং এই 6 দফার মাধ্যমে আমরা সাহিত্য শাসনের দাবিটা স্পষ্ট দেখতে পাই। এবং 1966 সালের 5 থেকে 6 ফেব্রুয়ারি লাহোরে অনুষ্ঠিত বিরোধী দল সমূহের এক সম্মেলনে যোগদান করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শেখ মুজিবুর রহমান, এবং সেখানে তিনি এই সংবাদ সম্মেলনের মধ্যে এই 6 দফার দাবি তুলে ধরেন। তাহলে 6 দফার জন্য আমরা কি কি শিখবো? এক হচ্ছে 6 দফার প্রবক্তাকে। 6 দফার প্রবক্তা হচ্ছে শেখ মুজিবুর রহমান। এই 6 দফাকে কি বলা হয়? বাঙালি জাতির মুক্তি সনদ বলা হয়। এবং এই 6 দফাটা কবে উত্থাপন করা হয়? এটা হচ্ছে 1966 সালের 5 থেকে 6 ফেব্রুয়ারি লাহোরে অনুষ্ঠিত বিরোধী দল সমূহের একটা সম্মেলনে শেখ মুজিবুর রহমান সেখানে এটা উপস্থাপন করেন। এখন যে 6টা দফা, অর্থাৎ 6 দফার যে 6টা দফা ছিল, সেই দফাগুলো কি? এই 6টা দফা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তোমাদেরকে এখানে 6টা দফা একটু মনে রাখতে হবে। অন্য যে 21 দফা পড়ে আসছি বা 8 দফা পড়ে আসছি, এগুলো তোমাদের মুখস্থ করার প্রয়োজন নাই, কিন্তু এই 6টা দফা এটা তোমাদের একটু কষ্ট করে মুখস্থ করার চেষ্টা করতে হবে। অর্থাৎ এই পয়েন্টগুলো তোমরা মোটামুটি মনে রাখবা। এই 6 দফা থেকে MCQ, CQ সকল প্রকার প্রশ্নই আসে। এই 6 দফা খুবই গুরুত্বপূর্ণ। এই দফাগুলা মোটামুটি শর্টকাট ভাবেও তোমরা মনে রাখতে পারো। আমি বলে দিব কিভাবে শর্টকাট মনে রাখতে হয়। তাহলে আমরা চলো 6টা দফা একটু দেখি। প্রথম দফা, পাকিস্তানের যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থাধীন যে সংসদীয় পদ্ধতি, এই পদ্ধতিতে সরকার হবে, অর্থাৎ যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থাধীনে সংসদীয় পদ্ধতির সরকার। তাহলে প্রথম দফাটা আমরা কি বলতে পারি? সংসদীয় পদ্ধতির সরকার। এবং সর্বজনীন ভোটাধিকারের ভিত্তিতে প্রাপ্তবয়স্কদের ভোটে নির্বাচন অনুষ্ঠিত হবে। তাহলে প্রথম দফাটা শর্টকাট যদি আমরা বলি, শর্টকাট বলতে পারি সংসদীয় পদ্ধতির সরকার এবং সর্বজনীন ভোটাধিকার। এটা শর্টকাট। তোমরা যারা মুখস্থ করতে শর্টকাট হয়ে চাও, তারা এটাকে এভাবে মুখস্থ করতে পারো। হালকা গলা হবে, তার জন্য একটু কথা বলতে অসুবিধা হচ্ছে, তার জন্য সরি। তাহলে প্রথম দফাটা হচ্ছে সংসদীয় পদ্ধতির সরকার এবং সর্বজনীন ভোটাধিকার, এই দুইটা আমরা মনে রাখবো। তারপরে আসি 2, কেন্দ্রীয় সরকারের হাতে মাত্র 2টি বিষয় থাকবে, একটা হচ্ছে প্রতিরক্ষা ও পররাষ্ট্র। তাহলে প্রতিরক্ষা ও পররাষ্ট্র থাকবে কেন্দ্রীয় সরকারের হাতে,
আর অন্য সকল বিষয়গুলো অঙ্গরাজ্যগুলোর মধ্যে পূর্ণ ক্ষমতা থাকবে। তাহলে প্রথম দফাটা ছিল হচ্ছে সংসদীয় পদ্ধতি সরকার প্রবর্তন এবং সর্বজনীন ভোটাধিকার। 2 নম্বর দফাটা হচ্ছে প্রতিরক্ষা পররাষ্ট্র মন্ত্রণালয় ব্যতীত বাকি সবগুলো বিষয়ে অঙ্গরাজ্যের পূর্ণ স্বাধীনতা থাকবে, শর্টকাট হিসেবে যদি তোমরা মুখস্থ করতে চাও। 3 নম্বর দফা সারা দেশে অবাধে বিনিময়যোগ্য মুদ্রা থাকবে, 2 ধরনের মুদ্রা। কয় ধরনের মুদ্রা থাকবে? 2 ধরনের বিনিময়যোগ্য মুদ্রা থাকবে এবং বিশেষ শর্ত সাপেক্ষে চাইলে একটাও চালু করা যেতে পারে। তাহলে 3 নম্বর দফাটা ছিল মূলত অর্থনীতি বিষয়ক। 4 নম্বর দফাটা সকল প্রকার কর ধার্য করার ক্ষমতা থাকবে আঞ্চলিক সরকারের হাতে এবং আঞ্চলিক সরকারের আদায়কৃত রাজস্বের একটা অংশ তারা কেন্দ্রীয় সরকারকে দেওয়ার ব্যবস্থা থাকবে। তাহলে এখানে শর্টকাট হিসেবে যদি আমরা শিখি তাহলে এটা বলতে পারি যে কর ধার্য করার ক্ষমতা থাকবে আঞ্চলিক সরকারের হাতে এবং তারা একটা নির্দিষ্ট অংশ কেন্দ্রকে দিবে। 5, অঙ্গরাজ্যগুলো নিজেদের অর্জিত যে বৈদেশিক মুদ্রা সেটার মালিক হবে এবং এর নির্ধারিত অংশ তারা কেন্দ্রকে দিবে। তাহলে এটা কি হলো? বৈদেশিক যে মুদ্রা, বৈদেশিক মুদ্রার মালিক হবে অঙ্গরাজ্যগুলো এবং তার একটা অংশ তারা কেন্দ্রকে দিবে। 6, অঙ্গরাজ্যগুলোকে আঞ্চলিক নিরাপত্তার জন্য আধা সামরিক বাহিনী গঠন। এখানে সংক্ষিপ্তভাবে শিখতে পারি আধা সামরিক বাহিনী গঠন করার ক্ষমতা দিতে হবে। তাহলে এই 6টা দফা আমরা মনে রাখবো। এখানে এই যে 2টা দফা আছে ওগুলো অর্থনীতি রিলেটেড, আরেকটা রয়েছে এই যে 3টাই, অর্থাৎ এখানে 3টা দফা 3, 4, 5 এই 3টা হচ্ছে অর্থনীতি রিলেটেড দফা। এখানে কিন্তু মাঝে মধ্যে ওই প্রশ্ন আসে যে অর্থনীতি রিলেটেড দফা কয়টি? এখানে হচ্ছে 3টা, এই 3টাই অর্থনীতি বিষয়ক। আর বাকি যে 3টা আছে একটা হচ্ছে সংসদীয় সরকার পদ্ধতি এবং সর্বজনীন ভোটাধিকার। 2 নম্বর দফাটা হচ্ছে প্রতিরক্ষা ও পররাষ্ট্র মন্ত্রণালয় ব্যতীত অঙ্গরাজ্যগুলোর পূর্ণ স্বাধীনতা। লাস্ট দফাটা হচ্ছে আধা সামরিক বাহিনী গঠনের ক্ষমতা দেওয়া। তাহলে এই 6টা দফা তোমরা একটু মনে রাখবা। এখান থেকে বিভিন্ন ধরনের প্রশ্ন আসে, সিকিউ ব্যাখ্যা চাইতে পারে, এই জন্য এই 6টা দফা একটু কষ্ট করে মুখস্থ করে নিবা। শর্টকাট যেভাবে বলছি এভাবে মুখস্থ করতে পারো। আর যাদের মনে থাকে তোমরা চাইলে পুরোটাই একটু মাথায় ভেবে নিতে পারো, যেন তোমরা পরীক্ষাতে যেভাবে আসুক না কেন যদি 6 দফা রিলেটেড ভালো একটা উত্তর তোমরা দিতে পারো। তারপরে আসি এই 6 দফার গুরুত্বটা কি। 6 দফার গুরুত্বটাকে আমরা সকলেই পড়ে আসছি অলরেডি, যে 6 দফাকে বলা হয় বাঙালি জাতির মুক্তির সনদ। এই 6 দফার মধ্যে পূর্ব পাকিস্তানের জনগণের অর্থনৈতিক, রাজনৈতিক এবং সামরিক সহ সকল অধিকারের কথা তুলে ধরে। অর্থাৎ এই 6 দফার মধ্যেই আমরা আমাদের সকল অধিকারের যে বাস্তবায়ন সেটা আমরা এই 6 দফার মধ্যে দেখতে পাই। এবং এই আইয়ুব সরকার একে বিচ্ছিন্নতাবাদী কর্মসূচি হিসেবে আখ্যায়িত করে। তাহলে এই 6 দফাকে তারা কি বলে? বিচ্ছিন্নবাদী কর্মসূচি। এবং এই কর্মসূচি বাঙালি জাতীয় চেতনামূল এর বিস্ফোরণ ঘটায়। এতে প্রত্যক্ষভাবে স্বাধীনতার কথা বলা না হলেও 6 দফা কর্মসূচি বাঙালিদের স্বায়ত্তশাসনের মন্ত্রে গভীরভাবে উজ্জীবিত করে ও 6 দফা কর্মসূচি ঘোষণার জন্য পাকিস্তানি শাসক গোষ্ঠী শেখ মুজিবুর রহমানকে বিচ্ছিন্নতাবাদী এবং পাকিস্তানের 1 নম্বর শত্রু বলে চিহ্নিত করে। এবং পাকিস্তান সরকার 6 দফা গ্রহণ না করে দমন নিপীড়ন শুরু করলে আন্দোলন অনিবার্য হয়ে ওঠে। তাহলে এখানে যে 6 দফা উপস্থাপন করা হলো, যেটা শেখ মুজিব সাহেব উপস্থাপন করলেন, এই 6 দফা ছিল মূলত আমাদের যত প্রকার অধিকার রয়েছে সেগুলো পাওয়ার একটা মূল মন্ত্র। এবং এর মধ্যেই আমরা আমাদের সকল অধিকার বাস্তবায়ন করার বা সকল অধিকার বা আমাদের প্রতি যে বৈষম্য সেইটার অবসান ঘটানোর একটা চিত্র আমরা দেখতে পাই। এই জন্য সকলেই এই বাঙালি যে স্বায়ত্তশাসন বা আমাদের পূর্ব পাকিস্তানের যে স্বায়ত্তশাসন সেইটার গভীর মন্ত্রে উজ্জীবিত হয়ে ওঠে। এবং এইটাকে আবার তৎকালীন যে সামরিক শাসক ছিল তারা এটাকে একটা বিচ্ছিন্নতাবাদী কর্মী হিসেবে ঘোষণা করে এবং শেখ মুজিবকে তারা গ্রেফতার করে, তারা এটাকে গ্রহণ না করে বরং তাদের উপরে দমন নিপীড়ন চালায়। এবং এই প্রেক্ষাপটেই আগরতলা ষড়যন্ত্র মামলা হয় শেখ মুজিবের বিরুদ্ধে এবং এটা হয়েছিল 1968 সালের এবং এখানে এটা নাম দেওয়া হয়েছিল রাষ্ট্র বনাম শেখ মুজিবুর রহমান এবং অন্যান্য। তাহলে আগরতলা ষড়যন্ত্র মামলা কবে হয়? 1968 সালে এবং এটার নাম ছিল রাষ্ট্র বনাম শেখ মুজিবুর রহমান ও অন্যান্য। এবং এখানে রাজনীতিবিদ, বেসামরিক সরকারি কর্মকর্তা, সামরিক, প্রাক্তন সামরিক কর্মকর্তা এবং অন্যান্য বেসামরিক ব্যক্তিবর্গ সহ টোটাল 35 জনকে আসামি করা হয়। তাহলে এই আগরতলা মামলার আসামি ছিলেন 35 জন, এর মধ্যে 1 নম্বর আসামি ছিলেন হচ্ছে শেখ মুজিবুর রহমান। তারপরে আসি তাদের বিরুদ্ধে পাকিস্তানি দণ্ডবিধির 121-এর 1 এবং 131 ধারায় তদানীন্তন পূর্ব পাকিস্তান সশস্ত্র স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠার পরিকল্পনা করার অভিযোগ আনা হয় এবং বিচারের উদ্দেশ্যে ঢাকা ক্যান্টনমেন্টে বিশেষ ট্রাইব্যুনালে 1968 সালের 19 জুন মামলার শুনানি শুরু হয়। তাহলে এখান থেকে আমরা এমসিকিউ এর জন্য মনে রাখবো যে আগরতলা মামলা আসামি কতজন ছিল? 1 নম্বর আসামি কে এবং এই মামলাটার নাম কি ছিল? নাম ছিল হচ্ছে রাষ্ট্র বনাম শেখ মুজিবুর রহমান এবং অন্যান্য। এই কয়েকটা পয়েন্ট আমরা মনে রাখবো।
মামলা যখন শুরু হলো তখন থেকে এটা প্রত্যাহার করার জন্য ছাত্ররা আন্দোলন শুরু করে এবং এই যে 11 দফার কথা আমরা পড়ে আসছি, এই 11 দফার ভিত্তিতে কৃষক, শ্রমিক, ছাত্র জনতার ঐক্যবদ্ধ আন্দোলন গণ আন্দোলনে রূপ লাভ করে। আর এটাই ছিল এই স্বৈরশাসকদের বিরুদ্ধে একটা গুরুত্বপূর্ণ আন্দোলন, যার মাধ্যমে আমরা 6 দফা ও 11 দফার যে বাস্তবায়ন সেটার প্রতি বা এই 6 দফা 11 দফার প্রতি একটা গণজাগরণ সৃষ্টি হয় এই আন্দোলনের মাধ্যমে। এবং তারই ধারাবাহিকতায় অবশেষে এই আন্দোলন যখন একটা গণ আন্দোলনের রূপ নেয়, তখন ঐতিহাসিক আগরতলা মামলা বাংলাদেশ স্বাধীনতার দিকে ধাবিত হতে অনুপ্রেরণা যোগায়। অর্থাৎ তখন তারা বুঝতে পারে বা ধীরে ধীরে বাঙালি যে জনগোষ্ঠী তারা বুঝে যায় যে তাদের যে মুক্তি, সেই মুক্তির একমাত্র পথ হচ্ছে স্বায়ত্তশাসন বা স্বাধীনতা, এবং ধীরে ধীরে নিজেদের মধ্যে তারা এই স্বাধীনতাকে ধারণ করতে শুরু করে। এবং এই আন্দোলনের প্রেক্ষাপটে কিন্তু 1969-এর গণ অভ্যুত্থান শুরু হয়। তাহলে আমরা জানলাম আগরতলা মামলা সম্পর্কে, এটার আসামি কে ছিল, এই মামলার সাথে কারা কারা সম্পর্কিত, এখানে মামলাটা কেন করা হয়েছিল সেটাও আমরা জেনেছি। এখন এই আগরতলা মামলার প্রেক্ষাপটে যে অভ্যুত্থানটা শুরু হয় 1969-এর গণ অভ্যুত্থান, সেই অভ্যুত্থানটা কীভাবে সৃষ্টি হয় বা এই অভ্যুত্থানের গুরুত্ব কী কী ছিল সেগুলো আমরা একটু যদি দেখি। প্রথমে আমরা বলতে পারি পাকিস্তান রাষ্ট্রের বিরুদ্ধে পূর্ব পাকিস্তান জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে 1969 সালে সবচেয়ে গুরুত্বপূর্ণ আন্দোলন হচ্ছে এই 1969-এর গণ অভ্যুত্থান। বর্তমানে কিন্তু আমাদের স্বাধীন বাংলাদেশেও কিন্তু দুইটা গণ অভ্যুত্থান হয়, একটা হচ্ছে 90-এর গণ অভ্যুত্থান আর আমরা যেটা জুলাই গণ অভ্যুত্থান বলি। এই যে দুটো অভ্যুত্থান, এই অভ্যুত্থানের মতোই একটা গুরুত্বপূর্ণ অভ্যুত্থান ছিল 1969 সালে গণ অভ্যুত্থান, যেটা হচ্ছে তৎকালীন সামরিক শাসকদের বিরুদ্ধে হয়েছিল। এবং এইটা ইতিহাসে 69-এর গণ অভ্যুত্থান নামে পরিচিত। এবং এটি কিভাবে হয়েছিল, এটা মূলত এই সামরিক শাসন এবং আমাদের প্রতি যে বৈষম্য এবং 6 দফার প্রতি সমর্থন দেখাতে গিয়ে ছাত্র জনতা শেখ মুজিবকে আগরতলা মামলা থেকে মুক্তি দেওয়া বা এই মামলাটাকে প্রত্যাহার করার দাবিতে যখন রাস্তায় নামে, তখন এই 69-এর যে গণ অভ্যুত্থান সেটা সূচনা হয়। এবং এই আন্দোলনের শুরুতেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র আসাদুজ্জামান আসাদ, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ডক্টর শামসুজ্জোয়া শহীদ হন। এবং এই শহীদ হওয়ার খবরটি যখন দেশব্যাপী ছড়িয়ে পড়ে, তখন আন্দোলনটা আরও বেশি বেগবান হয় এবং এটা একটা গণ আন্দোলনের দিকে যায়। এবং 1969 সালের 22 ফেব্রুয়ারি আইয়ুব খান শেখ মুজিবুর রহমানকে নিঃশর্ত মুক্তি দিতে বাধ্য হয়। অর্থাৎ যখন এই আন্দোলনটা একটা চরম পর্যায়ে চলে যায়, এই সরকার যখন এটা কোনোভাবে সামাল দিতে পারছিল না, তখন তারা বাধ্য হয়ে শেখ মুজিবুর রহমানকে নিঃশর্ত মুক্তি দিতে রাজি হয়। অর্থাৎ তারা যে আগরতলা মামলাটা করেছিল, যেখানে শেখ মুজিবুর রহমানকে রাষ্ট্রদ্রোহী বা একটা বিচ্ছিন্নতাবাদী কর্মসূচি হিসেবে বন্দী করে, পরবর্তীতে এই 1969-এর যে গণ অভ্যুত্থান সেটা শুরু হয়। এবং এখানে আসাদুজ্জামান আসাদ ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ডক্টর শামসুজ্জোয়া শহীদ হয়। এবং এই খবরটা যখন দেশব্যাপী ছড়িয়ে পড়ে, তখন এটা একটা গণ আন্দোলনের রূপ নেয় এবং সকল মানুষ 6 দফা ও শেখ মুজিবের পক্ষে রাস্তায় আন্দোলনে নামে। এবং এই আন্দোলনকে সামাল দিতে না পেরে তখন আইয়ুব খান, যিনি সামরিক শাসক ছিলেন, তিনি শেখ মুজিবুর রহমানকে নিঃশর্ত মুক্তি দিতে বাধ্য হয় এবং অন্য নেতৃবৃন্দ যারা ছিল তাদেরকে মুক্তি দেওয়া হয়। এবং এই যে আগরতলা মামলা, এটাকে প্রত্যাহার করে নেওয়া হয়। পরবর্তীতে 23 ফেব্রুয়ারি রেসকোর্স ময়দানে বর্তমান সোহরাওয়ার্দী উদ্যানে ছাত্র সংগ্রাম পরিষদের পক্ষ থেকে শেখ মুজিবুর রহমানকে সংবর্ধনা দেওয়া হয়, কারণ তার মাধ্যমে এই যে 6 দফা সেটার বাস্তবায়ন হয়েছিল। এবং এই 6 দফার মধ্যেই প্রত্যেকটা বাঙালি নিজেদের যে অধিকার বাস্তবায়ন বলো বা বৈষম্যের যে অবসান, সেটা এই 6 দফার মধ্যে দেখতে পাই, যেখানে আমরা প্রত্যেকটা বাঙালির যে স্বপ্ন বা আমাদের বাঙালি জাতির যে মুক্তির সনদ, এটা এই 6 দফার মধ্যে লুকায়িত ছিল। এবং এই 6 দফার প্রবক্তা ছিলেন শেখ মুজিবুর রহমান। এবং এই 6 দফার কারণে তিনি এতটা জনপ্রিয় হয়েছিলেন। তার যে মামলা, সেটা প্রত্যাহারের জন্য সকল জনগণ রাস্তায় নামে এবং অবশেষে তাকে সেই মামলা থেকে প্রত্যাহার করে জেল থেকে বের করে নিয়ে আসতে সক্ষম হয় এবং আইয়ুব খান তিনি এখানে ব্যর্থ হন। এই 6 দফা প্রেক্ষাপটে যে অভ্যুত্থানটা হয়েছিল 1969-এর গণ অভ্যুত্থান বা 69-এর গণ অভ্যুত্থান, এইটার প্রভাবটা কি ছিল, ঐতিহাসিক প্রভাবটা। এখানে 1969-এর গণ অভ্যুত্থানে যখন আইয়ুব খান ব্যর্থ হলেন, তিনি পদত্যাগ করতে বাধ্য হন এবং শেখ মুজিবকে মুক্তি দেয়। এর মাধ্যমে তিনি ঐতিহাসিক যে আগরতলা মামলা, এটাও তুলে নিয়েছিলেন এবং জেনারেল ইয়াহিয়া খান নতুন সামরিক শাসক হিসেবে বাধ্য হয় 1970 সালের পাকিস্তানের সাধারণ নির্বাচন দিতে। অর্থাৎ জনগণের যে শাসন, তৎকালীন যে মৌলিক গণতন্ত্র বা তাদের যে বৈষম্যমূলক নীতি, সেগুলা পরিহার করে এই আন্দোলনের মুখে ইয়াহিয়া খান যখন নতুন সামরিক শাসক হিসেবে ক্ষমতা গ্রহণ করলেন, তিনি বাধ্য হয়ে 1970 সালে সাধারণ নির্বাচন দেন। তাদের কখনোই এই নির্বাচন বা জনগণের অধিকারের দিকে খেয়াল ছিল না, কিন্তু এই ধরনের একটা গণ অভ্যুত্থানের মুখে পড়ে তারা 1970 সালের যে সাধারণ নির্বাচন সেটা দিতে রাজি হয়। এবং কে রাজি হয়? আইয়ুব খানের পদত্যাগ করার পর যখন ইয়াহিয়া খান ক্ষমতা দখল করলেন, তিনি এই নির্বাচনটা দিতে রাজি হলেন।
এবং এই গণ অভ্যুত্থানের ফলে পূর্ব বাংলার জনগণের মধ্যে জাতীয়তাবাদী যে রাজনৈতিক চিন্তা ভাবনা সেইটার বিকাশ ঘটে এবং 1970-এর যে নির্বাচন এবং 1971-এর যে মহান মুক্তিযুদ্ধ, এইটাতে 1969-এর গণ অভ্যুত্থানের একটা ব্যাপক প্রভাব ছিল। তাহলে আমরা যদি এটার ঐতিহাসিক প্রভাব বলি তাহলে এভাবে বলতে পারি যে গণ অভ্যুত্থানের ফলেই পূর্ব বাংলার জনগণের মধ্যে জাতীয়তাবাদী রাজনৈতিক চিন্তা ভাবনার বিকাশ ঘটে এবং 1970-এর নির্বাচন থেকে শুরু করে 1971-এর মহান মুক্তিযুদ্ধে এই 1969-এর যে গণ অভ্যুত্থান এটার ব্যাপক প্রভাব ছিল। কারণ এই 1969-এর গণ অভ্যুত্থানে আমরা সকলেই বা তৎকালীন জনগণ যারা ছিল পূর্ব পাকিস্তানে সকলেই রাস্তায় নেমে বা রাজপথে আন্দোলনে নেমে শেখ মুজিবুর রহমানকে এই স্বৈরশাসকদের কবল থেকে মুক্ত করতে পারে এবং এই যে আগরতলা মামলা সেটাকে তারা বাতিল করতে পারে এবং এর মাধ্যমে প্রমাণিত হয় যে সকল বাঙালি তৎকালীন পূর্ব পাকিস্তানের যত জনগণ ছিল সকলেই 6 দফার পক্ষে, আমাদের স্বায়ত্তশাসনের পক্ষে। এর মাধ্যমে আমাদের ঐক্যবদ্ধ পরিমাণটা বাড়ে এবং আমরা আমাদের মধ্যে যে বাঙালি জাতির যে দৃঢ়তা বা বাঙালি যে জাতীয়তাবাদ এইটা সকলেই এটার প্রতি সকলেরই একটা পজিটিভ ধারণা বলতে পারি বা তৎকালীন সময়ে জাতীয়তাবাদী যে রাজনৈতিক চিন্তা সেটার একটা পরিপূর্ণ বিকাশ আমরা এই 1969-এর গণ অভ্যুত্থানে দেখতে পাই। তারপরে 1970 সালের নির্বাচন, যেটা আমাদের রাজনৈতিক ইতিহাসে খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। এই 1970 সালের নির্বাচন এবং এখানে কি ঘটনা ঘটে বা তার পরবর্তী সময়ের কিছু ঘটনা যদি আমরা দেখি, প্রথমে আমরা দেখি 1969 সালের 25শে মার্চ আইয়ুব খান যখন প্রেসিডেন্ট পদ থেকে ইস্তফা দেন এবং ইয়াহিয়া খান উক্ত পদে আসীন হন, তখন 28শে মার্চ এক ঘোষণায় পাকিস্তানের সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার একটা প্রতিশ্রুতি তিনি দেন। এই 1969-এর গণ অভ্যুত্থানের মুখে পড়ে তিনি এই নির্বাচনটা দিতে রাজি হন এবং এই 1970 সালের 7ই ডিসেম্বর সর্বপ্রথম এক ব্যক্তির এক ভোটের ভিত্তিতে সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয়। তাহলে এটা একটা এমসিকিউ যে সর্বপ্রথম কোন সালে এক ব্যক্তির এক ভোটের ভিত্তিতে সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয়? এটা হচ্ছে 1970 সালে যে সাধারণ নির্বাচন সেখানে। তারপর এই নির্বাচনে আওয়ামী লীগ, ন্যাপ, মুসলিম লীগ কনভেনশন, পাকিস্তান পিপলস পার্টি সহ অনেকগুলা পার্টি সেখানে অংশগ্রহণ করে এবং আওয়ামী লীগ নির্বাচনকে 6 দফার পক্ষে গণভোট হিসেবে অভিহিত করে এবং নির্বাচনে 5,64,00,000 ভোটারের মধ্যে পূর্ব পাকিস্তানে ছিল মাত্র 3,22,00,000, অর্থাৎ অধিকাংশ ভোটারই কিন্তু পূর্ব পাকিস্তানে ছিল। এবং 1970 সালের নির্বাচনে আওয়ামী লীগ জাতীয় পরিষদের 300 আসনের মধ্যে পূর্ব বাংলার জন্য নির্ধারিত 162 আসনের 160টি আসনে লাভ, অর্থাৎ 162টির মধ্যে 160টি আসনেই বাঙালিরা বা আওয়ামী লীগ জয় লাভ করে এবং এই আওয়ামী লীগের জয় ছিল তৎকালীন পূর্ব বাংলার জয়। এই আওয়ামী লীগ শুধুমাত্র তাদের নিজেদের দলের বিজয় না, এই বিজয়টা ছিল আমাদের সকল জনগণের বিজয়। এবং এখানে ঠিক কি পরিমাণে আসন পেয়ে তারা জয়লাভ করে দেখো, 162টার মধ্যে 160টা আসনেই তারা পায় এবং এখানে সংরক্ষিত মহিলা আসন সহ 167টি আসনে আওয়ামী লীগ জয়লাভ করে এই 1970-এর নির্বাচনে এবং একক সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে তারা এই নির্বাচনে জয়লাভ করে এবং পূর্ব পাকিস্তানের যে প্রাদেশিক পরিষদ সেই সংরক্ষিত 10টি মহিলা আসন সহ টোটাল 310টি আসনের মধ্যে আওয়ামী লীগ 298টি আসন পেয়ে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে বা জয়লাভ করে। তাহলে এই 1970-এর যে নির্বাচন, যেখানে জনগণের ভোটে আওয়ামী লীগ প্রায় 298, অর্থাৎ টোটাল 10টা আসনের মধ্যে 298টি আসন পেয়ে বিপুল সংখ্যাগরিষ্ঠতায় তারা এই জয়লাভ করে বা বিজয় অর্জন করে এবং তারা জয়লাভ করার পরে আমরা দেখতে পাই যে তৎকালীন যারা সামরিক শাসক ছিল বা যারা এই পাকিস্তানের দায়িত্ব ছিল, রাষ্ট্র পরিচালনা বা শাসন কার্যের দায়িত্বে ছিলেন, তারা কোনোভাবেই এই এত পরিমাণে আসন বা এত পরিমাণে ভোট পেয়ে জয় পাওয়ার পরেও তাদের হাতে ক্ষমতা তারা হস্তান্তর করতে চায় নাই। এই জন্য তারা নানা টালবাহানা শুরু করে এবং এখানে তারা কি ধরনের কাজ করে দেখো। প্রথমে তারা ঘোষণা দেয় নির্বাচনে, তারা হয়তো ভেবেছিল যে নির্বাচনে হয়তো পূর্ব পাকিস্তানের মানুষজন জয় হবে না বা আওয়ামী লীগের এত পরিমাণে বিজয় হবে না, তারা নিজেরাই জয় লাভ করবে বা কোনোভাবে হোক সামহাও তারা ক্ষমতাটা ধরে রাখবে। কিন্তু যখন তারা ধরে রাখতে পারলো না, এই নির্বাচনে তারা এরকম একটা পরাজয়ের মধ্যে দিয়ে গেল, তখন তারা এই বাঙালিদের যে জয় বা 1970 সালে আওয়ামী লীগের যে বিজয় সেটা তারা কোনোভাবে মেনে নিতে চায় নাই এবং পূর্ব পাকিস্তানের জনগণের হাতে ক্ষমতা বলো বা আওয়ামী লীগের হাতে তারা ক্ষমতা হস্তান্তর করেনি। এবং এই প্রেক্ষাপটেই কিন্তু পরবর্তীতে যখন ক্ষমতা হস্তান্তর করতে রাজি না হয় তখন আবারও সাধারণ জনগণ রাস্তায় নামে এবং মার্চ মাসের বিভিন্ন আন্দোলন সংগ্রামের পর 7ই মার্চের ঘোষণার পর 25শে মার্চে যখন তারা এই বাঙালি নিধন কর্মসূচি শুরু করে, পরবর্তীতে কিন্তু জিয়াউর রহমানের ঘোষণায় সকল বাঙালি ঐক্যবদ্ধ হয়ে এই পাকিস্তানি শাসক গোষ্ঠীর বিরুদ্ধে আপামর যে যুদ্ধ বা 9 মাসের যে সংগ্রাম সেখানে তারা ঝাঁপিয়ে পড়ে এবং অবশেষে আমরা সশস্ত্র সংগ্রামের মাধ্যমে 1971 সালের 16ই ডিসেম্বর আমাদের স্বাধীন বাংলাদেশ রাষ্ট্রটা পাই।
এই যে 1970 সালের নির্বাচন, এই নির্বাচনের কি গুরুত্ব ছিল আমরা যদি একটু বলি, সেটা হচ্ছে 1970 সালের ডিসেম্বর মাসে অনুষ্ঠিত জাতীয় এবং প্রাদেশিক পরিষদের নির্বাচনে আওয়ামী লীগের যে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা, এটার মাধ্যমে আমরা সকলেই বুঝতে পারি যে 6 দফা ও 11 দফার প্রতি জনগণের একটা অকুণ্ঠ সমর্থন রয়েছে এবং এই সমর্থনের বিষয়টি এই নির্বাচনে জয়লাভের পর আরও বেশি স্পষ্ট হয় এবং বাঙালি জাতীয়তাবাদের যে রাজনৈতিক বিজয় সেটা সেখানে ঘটে এবং এই পাকিস্তানি যে শাসক গোষ্ঠী বা পশ্চিম পাকিস্তানের যে শাসক গোষ্ঠী তাদের কিন্তু রাজনৈতিক একটা পরাজয় ঘটে এই নির্বাচনের মধ্যে এবং তারা বাঙালিদের হাতে ক্ষমতা হস্তান্তরের বিরোধিতা ও ষড়যন্ত্র শুরু করে এবং এই পূর্ব পাকিস্তানের জনগণ পশ্চিম পাকিস্তানি কর্তৃত্বের বিরুদ্ধে আরও দৃঢ়ভাবে অবস্থান নেয় এবং এইটা 1971 সালে স্বাধীন বাংলাদেশ রাষ্ট্রের অভ্যুদয়ের পিছনে এই নির্বাচনের গুরুত্বটা আরও বেশি স্পষ্ট বা এই নির্বাচনের যথেষ্ট একটা গুরুত্ব রয়েছে। এই 1971 সালে আমরা স্বাধীন বাংলাদেশ পাই, এটার পিছনে কিন্তু 69 নির্বাচনের একটা ব্যাপক ভূমিকা রয়েছে। কিভাবে? কারণ এই নির্বাচনের মাধ্যমেই প্রথমে আমাদের আওয়ামী লীগ বলো বা পূর্ব পাকিস্তানের জনগণের একটা রাজনৈতিক বিজয় ঘটে এবং এই পশ্চিম পাকিস্তানের শাসক গোষ্ঠীর রাজনৈতিক একটা পরাজয় ঘটে এবং এর মাধ্যমে আমাদের বাঙালি জাতীয়তাবাদের যে চেতনা সেটা আরও বেশি দৃঢ় হয় এবং এর মাধ্যমে কিন্তু আমরা 1971 সালে স্বাধীনতা সংগ্রামে ছাপানোর মতো একটা শক্তি আমরা পাই। তাহলে এই ছিল মোটামুটি আমাদের আলোচনা। এখানে আমরা 71 নিয়ে আলোচনা করি না, কারণ এখানে আমাদের এই অধ্যায়ের আলোচনা মূলত 1970 সালের নির্বাচন সময় পর্যন্ত ছিল। আমরা পরবর্তী অধ্যায়ে 1971 যে কাহিনী সেগুলো আমরা পড়ব। এই অধ্যায়ে আমরা জাস্ট দেশ ভাগের পর থেকে 1970 সালে যে সাধারণ নির্বাচন সেই পর্যন্ত যে ঘটনাগুলো ছিল সেগুলো আমরা সবগুলো আলোচনা করেছি। এখানে আমাদের ছিল ভাষা আন্দোলন, পরবর্তীতে যুক্তফ্রন্ট সরকার, গণঅভ্যুত্থান, সামরিক শাসক এবং তাদের কার্যাবলী, 21 দফা, 8 দফা, 6 দফা, পরবর্তীতে 69 সাধারণ নির্বাচন ইত্যাদি বিষয়গুলো কিন্তু আমরা সবগুলো আলোচনা করেছি। এখান থেকে কিভাবে সিকিউ আসতে পারে, কী ধরনের এমসিকিউ আসতে পারে, সকল বিষয় কিন্তু আমরা আলোচনা করেছি। তাহলে এই আলোচনা শোনার পর আশা করি তোমাদের এই অধ্যায়ের যত সমস্যা রয়েছে বা এই অধ্যায়ের যতগুলো বিষয় রয়েছে সবগুলো তোমাদের কাছে স্পষ্ট এবং এখান থেকে যেভাবে প্রশ্ন আসুক তোমরা উত্তর দিতে পারবা। এবং এখানে আমি যে কথাগুলো বলেছি বা যে জিনিসগুলো তোমাদেরকে দাগানোর কথা বলেছি সেগুলো তোমরা বইয়ে দাগাবা এবং খাতায় ছেলে নোট করতে পারো। এখান থেকে এমসিকিউ এর যেগুলো গুরুত্বপূর্ণ বিষয় এগুলো সবগুলো আমি বলে দিয়েছি, তোমরা এগুলো নোট করে খাতায় লিখো এবং বইয়ে দাগাও। সেখানে তোমরা বেশ আরও কয়েকবার রিডিং পড়ো, তাহলে এই অধ্যায়টা তোমাদের কাছে আরও বেশি স্পষ্ট হয়ে উঠবে। এরপরেও যদি তোমাদের কারো কোনো সমস্যা হয় এই অধ্যায়টা বুঝতে বা কোনো টপিকে তোমাদের যদি ঝামেলা থাকে তোমরা আমাদের স্কুল টিমকে জানাবা। আমরা অবশ্যই তোমাদের এই পয়েন্টের বা প্রত্যেকটা পয়েন্টে যে কোনো পয়েন্টে তোমাদের যদি ঝামেলা হয়, যে কোনো বিষয় তোমাদের যদি বুঝতে অসুবিধা হয়, তোমাদেরকে আবারও বোঝাতে প্রস্তুত আছি। বা এই অধ্যায় রিলেটেড যে কোনো সমস্যা বা এই অধ্যায় ছাড়া অন্য যে কোনো অধ্যায় নিয়ে তোমাদের যদি কোনো সমস্যা হয় সেটাও তোমরা আমাদের জানাবা। অবশ্যই তোমাদের যে কোনো সমস্যার সমাধানের জন্য আমরা সবসময় প্রস্তুত আছি। তাহলে চলো আমরা এই যে অধ্যায়টা পড়লাম এই অধ্যায়ের আলোচনা আমাদের যেহেতু শেষ, এখন আমরা একটু নিজেদেরকে যাচাই করি যে আমরা এই অধ্যায় আলোচনা কতটুকু বুঝলাম বা এই অধ্যায় থেকে আমরা কি পেলাম। সেই আলোচনার প্রেক্ষাপটে কয়েকটা প্রশ্ন এখানে আমরা দেখবো, এমসিকিউগুলো সলভ করব, আমি উত্তরগুলো বলবো, উত্তরগুলো এখানেও দেওয়া থাকবে। কিন্তু তার আগে তুমি নিজে যে আলোচনাটা পড়লা বা তুমি যে অধ্যায়টা পড়ছো, রিডিং পড়ছো বা যেভাবে আমার ক্লাসটা শুনে এই অধ্যায়ের সম্পর্কে যে একটা ধারণা পাইছো সেটা কতটুকু সেটা তুমি এখান থেকে যাচাই করতে পারো। তো চলো আমরা এমসিকিউগুলো দেখি, তারপর এটা সিকিউ থাকবে। তো প্রথমে আমরা এমসিকিউগুলো সলভ করি। প্রথম এমসিকিউ, ডক্টর মোহাম্মদ এনামুল হক পাকিস্তানের রাষ্ট্রভাষা হিসেবে উর্দুকে গ্রহণের প্রস্তাবের বিরোধিতা করেছিলেন কিভাবে? এটা আমরা সকলেই জানি, এটা হচ্ছে প্রবন্ধ লিখে প্রথমে এটার প্রতিবাদ জানানো হয়েছিল। এটার উত্তর হচ্ছে গ, প্রবন্ধ লিখে। তারপরে আসো তমুদ্দিন মজলিস, এইটা সম্পর্কে কিন্তু তোমাদেরকে আমি আলোচনার সময় বলেছি যে এই তমুদ্দিন মজলিস সম্পর্কে একটা প্রশ্ন পরীক্ষাতে আসি। তাহলে এই তমুদ্দিন মজলিসটা আসলে কি ছিল, কোন ধরনের শিক্ষা প্রতিষ্ঠান বা এখানে এটার প্রতিষ্ঠাতা কোন প্রতিষ্ঠানের শিক্ষক ছিলেন, এটা কিন্তু আমরা পড়ে আসছি। তিনি হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ছিলেন। এটার উত্তর হচ্ছে কি ঢাকা বিশ্ববিদ্যালয় এবং ব্যক্তির নাম ছিল হচ্ছে কিন্তু অধ্যাপক আবুল কাশেম। তমুদ্দিন মজলিস কোন ধরনের প্রতিষ্ঠান হিসেবে প্রতিষ্ঠিত হয়? এটা ছিল মূলত একটা কি সাংস্কৃতিক প্রতিষ্ঠান। তারপরে আসো বাংলাকে শিক্ষা ও আইন আদালতের বাহন করার প্রস্তাব গ্রহণ করা হয় কত তারিখে? এটা ছিল 6 থেকে 7 সেপ্টেম্বর। তারপরে পাকিস্তানের রাষ্ট্রভাষা বাংলা না উর্দু নামে পুস্তিকাটি কখন প্রকাশিত হয়? এটা প্রকাশিত হয় 1948 সালের 15 সেপ্টেম্বর। তারপরে আসো বাংলা ভাষার দাবি প্রতিষ্ঠার জন্য তমুদ্দিন মজলিস কোনটি গঠন করে? তমুদ্দিন মজলিস গঠন করে হচ্ছে ভাষা সংগ্রাম পরিষদ। তারপরে আসি 1947 সালে কোন শহরে শিক্ষা সম্মেলন হয়েছিল? এটা হচ্ছে করাচিতে শিক্ষা সম্মেলনটা হয়েছিল।
উর্দুকে পাকিস্তানি রাষ্ট্রভাষা করার সিদ্ধান্ত গৃহীত হয় কখন? এটা হচ্ছে 1947 সালের ডিসেম্বরে। তারপরে আসো, রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ কোন মাসে নতুনভাবে গঠিত হয়? এটা হচ্ছে ডিসেম্বর মাসে আবারও নতুনভাবে গঠিত বা পুনর্গঠিত হয়েছিল। ভাষা সংগ্রাম পরিষদ নতুনভাবে কি নামে গঠিত হয়েছিল? এটা ছিল মূলত রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ নামে নতুন করে গঠিত হয়েছিল। পাকিস্তান সরকার সভা সমাবেশ নিষিদ্ধের জন্য কত ধারা জারি করে? এটা আমরা বেশ কয়েকবার পড়ছি যে 144 ধারা জারি করে। গণপরিষদে বাংলা ব্যবহারের দাবি অগ্রাহ্য হলে কোন মাসে ঢাকায় ধর্মঘট পালিত হয়? এটা হচ্ছে, তারপরে আসো, রাষ্ট্রভাষা বাংলার দাবিতে 1948 সালের মার্চ মাসের কত তারিখে সাধারণ ধর্মঘট পালিত হয়? এটা হচ্ছে 11 মার্চ। তারপরে পূর্ব পাকিস্তান মুসলিম ছাত্রলীগ কত সালে প্রতিষ্ঠিত হয়? এটা হচ্ছে 1948 সালে। তারপরে আসো, 1948 সালের 11 মার্চ সাধারণ ধর্মঘট চলাকালে কতজনকে গ্রেফতার করা হয়? এটা হচ্ছে 69। তারপরে আসি, খাজা নাজিমুদ্দিন সংগ্রাম পরিষদের সঙ্গে কত দফা চুক্তি করেছিলেন? এটা হচ্ছে 8 দফা চুক্তি। তারপরে হচ্ছে খাজা নাজিমুদ্দিনের সঙ্গে করা চুক্তির কত নম্বর দফায় বাংলাকে সরকারি ভাষা হিসেবে প্রবর্তনের কথা বলা হয়েছে? এটা হচ্ছে 4 নম্বর দফা। আবার 21 দফার প্রথম দফাটাই কিন্তু ছিল বাংলাকে ভাষা করার প্রবর্তন। 8 দফার মধ্যে ছিল 4 নম্বর। তারপরে আসি, মোহাম্মদ আলী জিন্নাহ কত তারিখে রেসকোর্স ময়দানে অনুষ্ঠিত জনসভায় উর্দুকে পাকিস্তানের রাষ্ট্রভাষা হিসেবে ঘোষণা দেন? এটা হচ্ছে 21 মার্চ। তারপরে আসো, 1948 সালের মার্চ মাসের কত তারিখে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন অনুষ্ঠিত হয়? এটা ছিল 24 মার্চ। তারপরে আসো, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন অনুষ্ঠানে ছাত্ররা মোহাম্মদ আলী জিন্নাহর বক্তব্যের প্রতিবাদ করে কেন? এখানে আলী জিন্নাহর বক্তব্যের প্রতিবাদ করেছিল মূলত উর্দুকে পাকিস্তানের রাষ্ট্রভাষা ঘোষণা দেওয়ায়। তাহলে আমরা এমসিকিউ বেশ কিছু দেখলাম, এখানে বেশিরভাগই ছিল হচ্ছে সাল রিলেটেড। এখানে পরীক্ষাতে যে সাল খুব একটা আসে তাও না, তারপরেও তোমাদেরকে এখানে যে গুরুত্বপূর্ণ সালগুলো আমরা কথা বলেছি সেগুলো অন্তত তোমরা মনে রাখবা। আর কিছু ডেটও এখানে আছে, সবগুলা মনে না থাকলেও তোমাদের পক্ষে যতটুকু সম্ভব তোমরা ডেটগুলো এবং সালগুলো মনে রাখবা, কোন সালে কি হয় এবং কত তারিখে কোন কোন ঘটনা ঘটে সেগুলো যতটুকু সম্ভব মনে রাখার চেষ্টা করবে। এবং এর বাহিরে কিন্তু ইনফরমেশন যেগুলো রয়েছে এগুলো মনে রাখা তুলনামূলক সহজ, তোমরা সেগুলো অন্তত মনে রাখবা। আর এখান থেকে সাধারণত সালের থেকে অন্য যে বিষয়গুলো আছে সেগুলাই বেশি আসে। এখন চলো আমরা একটা সিকিউ দেখি কিভাবে আমরা পরীক্ষায় যদি এখান থেকে সিকিউ আসে কি ধরনের সিকিউ আসতে পারে এবং আসলে কিভাবে উত্তর দিব। প্রথমে আমরা একটু উদ্দীপকটা পড়ি। এখানে বলা হচ্ছে, তিথি ও তার বন্ধুরা ফুলের তুরা ও পুষ্পস্তবক নিয়ে সারিবদ্ধভাবে এগিয়ে যাচ্ছে, সকলেই গাইছে আমার ভাইয়ের রক্তে রাঙানো গানটি, এই দিনটি তারা প্রতি বছর এভাবেই পালন করে। এখন প্রথম প্রশ্ন, 21 দফার প্রথম দফাটি লিখো। এটা আমরা পরে আসছি 21টা দফা। 21টা প্রথম দফাটা ছিল হচ্ছে বাংলাকে পাকিস্তানের অন্যতম রাষ্ট্রভাষা হিসেবে স্বীকৃতি দেওয়া। তাহলে এটা কি ছিল? বাংলাকে পাকিস্তানের অন্যতম রাষ্ট্রভাষা হিসেবে স্বীকৃতি দেওয়া। এটুকু লিখলাম সংক্ষেপে। এটা ছিল মূলত বাংলাকে পাকিস্তানের অন্যতম রাষ্ট্রভাষা হিসেবে স্বীকৃতি দেওয়া। তারপরে 69-এর গণ অভ্যুত্থানের কারণ কি ছিল? এই গণ অভ্যুত্থানটা আসলে বিশেষ কোনো কারণ, আমরা বেশ কয়েকটা কারণ একত্রে বলতে পারি। প্রথমত এটা ছিল হচ্ছে যৎকালীন যে সামরিক শাসক ছিল তাদের যে সামরিক শাসন সেটার বিরুদ্ধে সাধারণ জনগণ রাস্তায় নেমেছিল। আরেকটা কারণ যদি বলি, আগরতলা যে মামলা হয়েছিল, আগরতলা ষড়যন্ত্র মামলা, সেই আগরতলা মামলার প্রেক্ষাপটে শেখ মুজিবুর রহমানকে গ্রেফতার করা হয়েছিল। তার মুক্তির দাবিতে এবং আগরতলা যে মামলা সেটা প্রত্যাহারের দাবিতে সাধারণ জনগণ রাস্তায় নেমেছিল। এবং এর পাশাপাশি তৎকালীন পাকিস্তানের যারা স্বৈরশাসক ছিল বা সামরিক শাসক ছিল তাদের যে বৈষম্যমূলক নীতি সেগুলোর প্রতিবাদে এবং বাঙালি যে জাতীয়তাবাদ যেটার আমরা চূড়ান্ত রূপ 6 দফা এবং 11 দফাতে দেখতে পাই, এই 6 দফা ও 11 দফার বাস্তবায়নে এবং আগরতলা ষড়যন্ত্র মামলার প্রেক্ষাপটে বা এটা প্রত্যাহারের দাবিতে এবং এই সামরিক শাসকদের যে মৌলিক গণতন্ত্র ছিল বা তাদের যে শাসন পদ্ধতি যেখানে গণতন্ত্র পদ্ধতি ছিল না বা আমাদের জনগণের অধিকার ছিল না, সেগুলোর প্রেক্ষাপটের ভিত্তিতেই মূলত এই 69-এর গণ অভ্যুত্থানটা হয়েছিল। যদি স্পেসিফিক্যালি বলি তুমি 3টা কারণ বলতে পারো। এক হচ্ছে আগরতলা ষড়যন্ত্র মামলা ও শেখ মুজিবের মুক্তির দাবি। 2 6 দফা এবং এর প্রেক্ষাপটে
সাধারণ জনগণকে ৬ দফার প্রতি মনোযোগ করার জন্য শেখ মুজিব যে কাজগুলো করেছিল, তিনি নির্বাচনেও ৭০-এর নির্বাচনের আগে তিনি কিন্তু এই ৬ দফাটা প্রবর্তন করার পর থেকেই সাধারণ জনগণ ৬ দফার প্রতি সমর্থন জানায় এবং এইটার জন্যই মানুষজন রাস্তায় নামে। পাশাপাশি তৎকালীন যে স্বৈরশাসক তাদের যে বৈষম্যমূলক নীতি, সেইগুলার বৈষম্যমূলক নীতিটা থেকে বের হয়ে আসার জন্য জনগণ তাদের নিজেদের, আমাদের পূর্ব পাকিস্তানের যে জাতীয়তাবাদের চেতনা সেটা নিজেদের মধ্যে ধারণ করে এই প্রেক্ষাপটেই সকলেই রাস্তায় নেমেছিল। কিন্তু মূল কারণটা ছিল মূলত হচ্ছে আগরতলা ষড়যন্ত্র মামলা ও তৎকালীন যে শাসক, পাকিস্তানের তৎকালীন শাসকদের বৈষম্যমূলক নীতি এবং ৬ দফা, এই ৩টা কারণেই মূলত এই ১৯৬৯-এর গণঅভ্যুত্থানটা হয়েছিল। আর স্পেসিফিক্যালি তোমরা চাইলে এখানে যেহেতু খুব বেশি লেখার থাকে না, তোমরা দিতে পারো ৬ দফা ছাড়া বাকি যে দুইটার কথা আমরা বললাম সেই দুইটা এখানে তুলে দিতে পারো। এক হচ্ছে পাকিস্তানি যে সামরিক শাসক ছিল তাদের বৈষম্যমূলক নীতি এবং আগরতলা ষড়যন্ত্র মামলা ও শেখ মুজিবের মুক্তির দাবি, এই কয়েকটা প্রেক্ষাপট তোমরা এখানে ১৯৬৯-এর গণঅভ্যুত্থান কারণ হিসেবে তুলে ধরতে পারো। তারপরে আসি গ, উদ্দীপকের যে আন্দোলনের ইঙ্গিত রয়েছে তার পটভূমিটা বর্ণনা করো। এখানে স্পষ্ট তোমরা হয়তো বুঝতে পারছো যে এটা মূলত ভাষা আন্দোলনের কথা বলা হয়েছে বা ভাষা আন্দোলনের দিকে ইঙ্গিত দেওয়া হয়েছে। এখানে আমরা পটভূমিটা বা প্রেক্ষাপটটা কী ছিল বা ভাষা আন্দোলনের কারণ কী ছিল এটা কিন্তু আমরা অধ্যায়ের শুরুতে একদম পড়ে আসছি। ভাষা আন্দোলনের পটভূমি এই ১৯৪৭-এ দেশভাগ হওয়ার পর থেকে কিভাবে এই ভাষা আন্দোলনের সূচনা হয়, কেন হয়, এই কারণগুলো কিন্তু আমরা অধ্যায়ের শুরুতে পড়ে আসছি। সেই কারণগুলো এখানে আমরা তুলে ধরতে পারি। যেমন এভাবে বলতে পারি যে ১৯৪৭ সালে যখন দেশভাগ হলো, পূর্ব পাকিস্তান এবং পশ্চিম পাকিস্তান নামে পাকিস্তানের দুটো অংশের সৃষ্টি হলো, সেখানে শাসন কার্যের ক্ষমতাটা মূলত পশ্চিম পাকিস্তানের একটা ধনিক গোষ্ঠীর হাতে পড়ে যায়। তারা পূর্ব পাকিস্তানের জনগণদের প্রতি বৈষম্যমূলক নীতির দিকে তারা ঝুঁকে পড়ে এবং পাশাপাশি শুরুতেই তারা আঘাত হানে এই বাঙালি জনগোষ্ঠীর একটা আবেগের জায়গা তাদের ভাষা, বাংলা ভাষাকে তারা বাদ দিয়ে উর্দুকে পাকিস্তানের রাষ্ট্রভাষা করার জন্য প্রস্তাব দেওয়া শুরু হয় এবং যতবারই এই প্রস্তাব দেওয়া হয় ১৯৪৭-এ ৪৮-এ ততবারই প্রতিবাদের জন্য তৎকালীন যারা সচেতন জনসমাজ ছিল বা ছাত্র সমাজ ছিল তারা রাস্তায় নামে। ১৯৪৭ থেকে শুরু করে ৪৮-এ তারা প্রতিবাদ করে এবং তারা ৪৮-এও একটা ৮ দফা চুক্তির মধ্যে আসে যেখানে তারা বলে যে বাংলাকে তারা রাষ্ট্রভাষা করবে বা উর্দুকে তারা বাতিল করবে। কিন্তু এটা তারা তোয়াক্কা না করে আবারও যখন ১৯৫২ সালের দিকে এই পূর্ব পাকিস্তানের রাষ্ট্রভাষা হিসেবে উর্দুকে করার প্রস্তাব করে আলী জিন্নাহ, তখন ২১শে ফেব্রুয়ারিতে বাঙালির যে ছাত্র সমাজ তারা তীব্র একটা আন্দোলনের সূচনা করে এবং এখানে সকল শ্রেণী পেশার মানুষের অংশগ্রহণ শুরু হয় এবং এখানে বেশ কয়েকজন শহীদও হয়, যেমন রফিক জব্বার, সালাম, শফিউর সহ অনেকে শহীদ হয় এবং তাদের শহীদের খবরটা দেশব্যাপী ছড়িয়ে পড়লে পরবর্তীতে পুরো দেশের জনগণ একাত্মতা পোষণ করে রাস্তায় নামে এবং এই জনগণের যে রাস্তায় নামা বা সকলের যে এই আন্দোলনের প্রতি সমর্থন বা তাদের যে প্রতিবাদ, তীব্র প্রতিবাদ, সেটা সামাল দিতে না পেরে তখন এই পাকিস্তানি শাসক গোষ্ঠী কী করে বাংলাকে পাকিস্তানের অন্যতম রাষ্ট্রভাষা হিসেবে স্বীকৃতি দেয়। এই ছিল মোটামুটি ভাষা আন্দোলনের পটভূমি। এটা তুমি তোমার মতো করে ব্যাখ্যা করতে পারো, এটা আমি আমার মতো বললাম। তারপরে বইয়ের আলোচনা আছে, এখানে আমরা স্লাইডের শুরুতেও ক্লাসে আলোচনা করেছি, সেই আলোচনাটা আছে। এই সবগুলো মিলিয়ে তুমি তোমার মতো করে এই পটভূমিটা ব্যাখ্যা করতে পারো যেভাবে তোমার কাছে সহজ মনে হয়। কিন্তু পটভূমির যে বিষয়গুলো সেইগুলো তুমি জাস্ট তোমার মতো করে আলোচনা তুলে আনতে পারলে এখানে কিন্তু তুমি একটা ভালো মার্কস পাবা। এই ৩ নাম্বারের প্রশ্নের মধ্যে তুমি যদি মোটামুটিও কয়েকটা পয়েন্ট তুলে নিয়ে আসতে পারো ফার্স্ট টু লাস্ট, এখানে তুমি 2 পাবা। আর যদি ভালো আলোচনা হয় তাহলে তুমি 3ই পাবা। তারপরে আসি, উক্ত ঘটনার মাধ্যমে বাঙালির মধ্যে জাতীয়তাবাদের চেতনা জাগ্রত হয় বা এই উক্ত ঘটনা বাঙালির মধ্যে জাতীয়তাবাদের চেতনা জাগ্রত করে, এই তথ্যটি বা এই কথাটি বিশ্লেষণ করো। এটা কিন্তু সত্য, আমরা পড়ে আসছি যে এই ভাষা আন্দোলনটা ছিল আমাদের বাঙালি জাতির প্রথম একটা ঐক্যবদ্ধ আন্দোলন, যেখানে শুধুমাত্র একটা বিশেষ শ্রেণীর বা একটা বিশেষ ধর্মের মানুষ না, সকল শ্রেণী পেশার মানুষ তার নিজেদের ভাষা, অর্থাৎ এখানে হিন্দু থাকুক, মুসলিম থাকুক, বৌদ্ধ থাকুক, খ্রিস্টান থাকুক, আমাদের সকলেরই কমন ভাষা ছিল কি বাংলা ভাষা। এই ভাষাটা বা আমাদের সকলের আবেগের জায়গা বাংলা ভাষায় যখন আঘাত হানা হয়, তারা যখন এই বাংলাকে বাদ দিয়ে দেওয়ার একটা প্ল্যান করে উর্দুকে পাকিস্তানের রাষ্ট্রভাষা করার চেষ্টা করে, তখন কিন্তু সকল শ্রেণী পেশার মানুষ এই আন্দোলনে যুক্ত হয় এবং এই সকল শ্রেণী পেশার মানুষ যুক্ত হয়েছিল বলে সেদিন তারা বাংলাকে বাদ দিয়ে উর্দুকে পাকিস্তানের রাষ্ট্রভাষা করতে পারে নাই এবং ১৯৫২ সালে আমরা বেশ কয়েকজন শহীদের রক্তের বিনিময়ে কিন্তু আমরা এই বাংলা ভাষাটাকে নিজেদের ভাষা হিসেবে পাই। তাহলে এই যে একটা আন্দোলনে সকল শ্রেণী পেশার মানুষের যুক্ত হওয়া, এখানে কিন্তু মূল কারণটা ছিল বাঙালির জাতীয়তাবাদ, অর্থাৎ আমাদের বাঙালির একটা ভাষা, আমাদের বাঙালি জনগোষ্ঠীর যে ভাষা সেইটাকে বাঁচানোর জন্য আমাদের সকলের যে ঐক্যবদ্ধ হওয়া, এটা কিন্তু এই বাঙালি জাতীয়তাবাদের
চেতনার আমাদের একটা বহিঃপ্রকাশ, এবং এটা হয়েছিল কিন্তু এই ভাষা আন্দোলনের প্রেক্ষাপটে। তাহলে আমরা বলতে পারি এই যে উক্ত ঘটনাটা অর্থাৎ ভাষা আন্দোলন, এটা বাঙালি জাতির মধ্যে জাতীয়তাবাদের চেতনাটা জাগ্রত করে। আর এখানে একটা ক্লু তোমাদেরকে বলি, এখানে যখন বলা হচ্ছে যে উদ্দীপকে যে আন্দোলনের ইঙ্গিত রয়েছে তার পটভূমি বর্ণনা করো, তুমি যখন পটভূমি বর্ণনা করবা তখন পটভূমি বর্ণনার আগেই তোমাকে বলতে হবে এটা কোন আন্দোলন। তুমি যদি এই কথাটা না লিখো যে উদ্দীপকে যে আন্দোলনের প্রতি ইঙ্গিত পাওয়া যায় তা হলো ভাষা আন্দোলন, তাহলে কিন্তু তুমি শুরুতে 1 মার্কস কম পাবা, অর্থাৎ তুমি 2 মার্কসের মধ্যে 1 পাবা। আর যদি শুরুতে এই কথাটা বলো যে উদ্দীপকে যে আন্দোলনের ইঙ্গিত রয়েছে সেটা হচ্ছে ভাষা আন্দোলন, নিম্নে তার পটভূমি বর্ণনা করা হলো, তাহলে কিন্তু এই কথাটা যখন লিখবা যে এটা হচ্ছে ভাষা আন্দোলনের প্রতি ইঙ্গিত পাওয়া যায়, তাহলে তুমি এখানে 1 মার্কস পাবা। পরবর্তী যতটুকু লেখো তার মধ্যে 2 পাবা না 1 পাবা, তার উপরে ডিপেন্ড করে। এই জন্য এই গ নাম্বারের প্রশ্নে যে জিনিসটা চাওয়া হবে, প্রথম লাইনে এই কথাটা বলতে হবে, তারপরে তুমি ব্যাখ্যা দিবা, পটভূমি বর্ণনা করবা। এইখানেও সেম কাহিনী, এখানে বলা হচ্ছে কিন্তু উক্ত ঘটনা, এটা কিন্তু তোমাকে উক্ত ঘটনা না বলে এটা কোন ঘটনা, এটা যে ভাষা আন্দোলন এটা বলে দিতে হবে। অর্থাৎ তুমি শুরুতেই বলবা উক্ত ঘটনা, অর্থাৎ যে ভাষা আন্দোলন বাঙালির মধ্যে জাতীয়তাবাদের চেতনা জাগ্রত করে, এটি নিম্নে বিশ্লেষণ করা হলো। তারপরে তুমি আমি যে বিশ্লেষণটা বললাম বা তুমি তোমার মতো করে বিশ্লেষণ করে এই চেতনা জাগ্রত করার বিষয়টি ব্যাখ্যা করতে পারো। এর মাধ্যমে তুমি যদি ব্যাখ্যাটা ভালো দিতে পারো তাহলে কিন্তু তুমি 4-এর মধ্যে 3 পাবা অন্তত। আর যদি অনেক ভালো হয় তাহলে অনেক সময় এখানে 4তে 4ও পাওয়া যায়। এটা ডিপেন্ড করে তুমি কতটুকু তথ্য দিয়ে বিশ্লেষণটা করবা, তার উপরে ডিপেন্ড করে 4, 3, 2 দেওয়া হয়। তাহলে এই ছিল মোটামুটি আমাদের এই অধ্যায়ের উপরে আলোচনা। আশা করি এই ক্লাসের পর তোমাদের এই অধ্যায় নিয়ে আর কোনো সমস্যা থাকার কথা না। তাহলে আজকে এই ক্লাসের আলোচনা এই পর্যন্তই থাকলো। পরবর্তীতে অন্য কোনো অধ্যায়ের অন্য কোনো ক্লাসে আবারও তোমাদের সাথে দেখা হবে। সেই পর্যন্ত সকলেই ভালো থাকো, সুস্থ থাকো। আজকে এখানেই বিদায় নিচ্ছি। আর যদি এই অধ্যায়ের উপরে তোমাদের আরও কোনো সমস্যা থাকে বা কোনো জিজ্ঞাসা থাকে সেটা তো অবশ্যই তোমরা আমাদের স্কুল টিমকে জানাবা। তোমাদের যে কোনো সমস্যায় আমরা তোমাদের পাশে আছি, বা এই যে কোনো সমস্যা সমাধানের জন্য আমাদের সর্বাত্মক চেষ্টা থাকবে। তো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।